ওকে, আপনার নাম? আমার নাম মোসাম্মদ ময়না আক্তার। মোসাম্মদ ময়না আক্তার। বয়স কত? বয়স 21 বছর। 21 বছর বয়স। বর্তমানে কোথায় থাকছেন? বর্তমানে আছি মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 নম্বরে। আর আপনার জন্ম জেলা? জন্ম জেলা বাগেরহাট। বাগেরহাটে। আপনি আজকে সিক্রেটসে যে গল্পটা আপনি বলতে এসেছেন এখানে, আপনি লাখ লাখ মানুষ এটা শুনবে, আপনি জানেন ঢাকা এফএম সারা বাংলাদেশে শোনা যায়, এবং আপনার সামাজিকতার জায়গাটা থেকে সেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। এবং আপনার গল্পটাও আমি জানি। কেন বলতে আসলেন? প্রথম প্রশ্নটা আসলে এটাই করি, সবাই কি করি, আপনাকেও করলাম। কেন বলতে আসলাম, আমি আজকে 3 বছর ধরে এই গল্পগুলো শুনি এবং শুনে আসতেছি। আসার পর হঠাৎ করে মানে আমারও মনে হয় যে আমার তো জীবনে এত ঝামেলা গেছে, আমার জীবনের উপর এত কষ্ট গেছে, এত অন্যায় অত্যাচার আমার উপর যেতে হয়েছে, যেহেতু আমিও বলতে পারি সবার মতো, যেহেতু না আমার উপর যা হয়েছে, আমার সাথে যা হয়েছে, এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে কতটা বিপদগ্রস্ত হয়ে ভুল পথে পা বাড়ায়, তার চেয়ে বরং কি ভুল সে করলো সেটাই বেশি দেখা হয়। তারপরেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন কেন, সেটা বরং আমরা পুরো গল্পটা যখন আজকে আমাদের দর্শক এবং শ্রোতা, দর্শক বলি কারণ ফেসবুক ইউটিউবে এই গল্পগুলো আপলোড হয়, যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন সেই ঝুঁকিটা নিচ্ছে। তো ময়না, আমরা শুরু করি, এবং যেখান থেকে আপনার বলার আছে আপনি মন খুলে বলুন আপনার গল্পগুলো। আমরা থাকতাম কক্সবাজার, আমার জন্মই কক্সবাজার হয়েছিল। যখন 4 বছর বয়স, আমার আব্বু আম্মু সবাই আর কি আমাদের স্থানীয় এলাকায় খুলনায় আসার সিদ্ধান্ত নেওয়ার পর, যেহেতু আসলো, খুলনায় চলে আসে তারা সবাই। আসার পর আমার একটা ভাই হওয়ার পরে সেই ভাইকে নিয়ে আমরা বেশ ভালোই থাকি, সুখে থাকি। হঠাৎ করে আমাকে স্কুলে ভর্তি করা হয়। আমি স্কুলে লেখাপড়া করি। ক্লাস 3-তে যখন উঠি, ক্লাস 3-তে ওঠার পর আমার আম্মুর বোন, মেজো বোন, আমার খালামণি আর কি, খালামণির একটা মেয়ে থাকে, কলেজে লেখাপড়া করতো, সে হঠাৎ করে বিষ খেয়ে মারা যায়। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন মাছের ব্যবসা করে। মাছের ব্যবসা করতেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর আমার যেহেতু খালার মেয়ে মারা যায়, তখন আর কি তারা মেয়ের শোকে আর কি সব অসুস্থ হয়ে পড়ে। যে একটাই মেয়ে ছিল, একটা ছেলে। আপনার খালা তো বোন? হ্যাঁ, একটাই মেয়ে ছিল, মারা যায়, যেহেতু অসুস্থ হয়ে পড়ে আমার খালা। জি। তারপর থেকে মানে ওনারা আর কি, মানে আমার আম্মুকে তো বলে যে তোর তো 3টে মেয়ে, তোর একটা মেয়ে আমাদের কাছে এখন দিয়ে দে, ওকে আমরা বড় করি, লেখাপড়া করাই, তারপর যদি কখনো মনে করিস যে তোর মেয়ে তোর কাছে ফিরে যাবে। তারপর আমার আম্মু অনেক কান্নাকাটি করে যে না, আমার 3টে মেয়ে, 3টেই তো সমানই মেয়ে, একটা থাকলেও যে কষ্ট আর 2টা থাকলেও সেই কষ্ট, আর একটা হারালেও যে বেদনা, 2টা হারালেও সেই বেদনা, তাহলে আমি কি করে দেবো? পরে আমার আম্মুটা অনেক বোঝায়, আমার ছোট খালা বড় খালা বোঝানোর পর আমার আম্মু আমাকে দিতে রাজি হয় যে না, তাহলে তোর মেঝেমাটাকেই দিয়ে দি। পরে আমাকে নিয়ে যায় আমার খালা, ওইখানে রাখে, ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে। বেশ ভালোই দিনকাল যায়, লেখাপড়া করি। ক্লাস 5-এ উঠি। তখন ক্লাস 5-এ ওঠার পর আমি অসুস্থ হয়ে পড়ি অনেক। অসুস্থ হওয়ার পরে মানে বাপ মা, আর ছোটবেলা থেকে তো বাপ মার কাছে বড় হয়েছি, মানে কখনো এরকম করে থাকি নাই। থাকতে থাকতে তেমন একটা কষ্ট হইতো, আর আম্মুর জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে। ওরা বলতো যে না, তোর আম্মু তো এইখানেই আছে, মেজো খোলারে আম্মু বলতো। তারপর থাকতে তো অসুস্থ হয়ে পড়ার পর হঠাৎ করে একদিন আমার আব্বু আমাকে নিতে যায় আমার খালার কাছে। তারপর আমার খালা দিয়ে দেয় আমাকে, দিয়ে দেয়। ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর সবার কাছে বায়না করি যে আমি আর ওইখানে যাবো না, ওইখানে থাকবো না। আর আমি আমার খালাতো ভাইকে একটু ভয় পেতাম বেশি, কারণ সে ছিল অনেক রাগী, যেদি কিছু বললেই মানে মারধর শুরু করতো, বকাবকি দিত। পরে আমি আব্বুর সবটা বলার পর, যদি ভুল না করে থাকি তো আপনি আসলে আপনার খালাতো বোন মারা যাওয়ার পরে ওনার বাসায় থাকতেন, যাতে করে মেয়েকে ওইভাবে সেই অনুভব না করে, আপনাকে নিজের মেয়ের মতো মনে করতে পারে। নিজের মেয়ের মতো মনে করতো আমার খালা, কিন্তু আমার খালা তো ভাই কখনো আমাকে মনে করতো না, বোনের মতো মনে করতো না। সবসময় মানে অন্যর চোখে দেখতো যে খালাতো বোনই। জি। তারপর থাকার পর সেখান থেকে বাড়িতে আসার পর তো আব্বু আবার স্কুলে ভর্তি করে দেয়। 5-এ ভর্তি করে দিলে লেখাপড়া করি, সুন্দর মতো চলি। তারপরে একটা ইচ্ছা ছিল যে তুই অনেক মেধাবী আসছিলি, আর তুই আমার ভবিষ্যতে একটা কিছু করে দেখাবি, যে না, আমার মেয়ে গরিবের মেয়ে হলেও একটা কিছু করবে অবশ্যই। তা আমাকে ভর্তি করে দেয়, লেখাপড়া করি। তা আমার আবার অন্য মানে ওইখানে থাকার পর ওই স্কুলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে করতে আমার একটা অন্যরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, টাকার নেশা। মানে ওইখানে মেয়েরা যেমন টাকা দিয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সাজ পোশাক, সবকিছুই ঠিক মতো করে দেয়, আমার আর ওই দিকে নজর চলে যায়। তারপর যাওয়ার পর কোন ক্লাসে তখন আপনি? তখন আমি 7-এ, 6 থেকে 7-এ উঠছি। ওটার পর আব্বু আমাকে একটা স্বর্ণের নাক ফুল বানাই দিছিল। তা আমি আবার এই টাকার নেশে মাইতে মানে বান্ধবীদের সাথে ওই নাক ফুলটাকে আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিই। আচ্ছা, বিক্রি করে আমি আর ওই টাকা দিয়ে বান্ধবীদের নিয়ে ঘুরি, খাওয়া দাওয়া করি, চলি।
তারপর হঠাৎ করে এখন টাকা শেষ, আব্বুর কাছে টাকা চাইলে দেয় না, বলে যে তুই টাকা নিয়ে শুধু নষ্ট করস, টাকার মানেই বুঝোস না, তোর আর টাকা দেওয়া হইব না। পরে আম্মুর ডিম চুরি করা শুরু করি ঘর থেকে, যে ডিম চুরি করে আর বিক্রি করে এরকম বান্ধবীদের নিয়ে চলাচল করতাম। তারপর আম্মু একদিন টের পেয়ে যায় যে ও ঘর থেকে অনেক ডিম নিয়ে ওই মানে স্কুলে যাইতে বিক্রি করে 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 টাকা নষ্ট করতেছে। পরে আম্মু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, দেওয়ার পর আব্বুর হাতে ছিল একটা রূপার আংটি। আব্বু একদিন খুলে আংটিটা কোথায় যেন গেছে, যার পর আমি ওই আংটিটা নিয়ে গেছি, নিয়ে আংটিটা বিক্রি করছি, করে 600 না 700 টাকা পাইছি। পাওয়ার পর ওই টাকা দিয়ে বেশ 4-5 দিন চলছি। চলার পরেই ক্লাস 8-এ উঠি। তারপর পরীক্ষাও দিয়ে ঠিক মতো লেখাপড়াও করি, আবার এই দুষ্টামিও করি সবার সাথে। করার পর একদিন আস্তে আস্তে এরকম করে 8-এ উঠি। 8-এ জিএসসি পরীক্ষা দেওয়ার প্রথম। তা আব্বু আমার একটাই কথা বললো যে তুই যা করিস মা ভাইবে চিন্তা করিস, এটা কিন্তু তোর জীবনের সাথে জড়ে আছে। তোর আমি একটা কথাই বলছিলাম যে তুই ভবিষ্যতে একটা কিছু করতে পারবি, যেহেতু তুই মেধাবী আছিস। আর আমার বড় বোনটাই অনেক সংসারী ছিল, ও ঢাকায় চাকরি করতো আর আমাদের সংসারে অনেকটাই হেল্প করতো আমার বাবাকে আর কি। জি। তারপর এই কথা বললো আব্বু, বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি তোমার মুখ রাখবো। পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পর পরীক্ষা দিলাম, বেশ ভালোই রেজাল্ট বেরোলো। তা আব্বুও খুশি হইলো। আব্বু মার কাছে বলে পরে মা বলতেছে যে ঠিক আছে এবার থেকে ওর প্রতি একটু খেয়াল রাখতে হবে, ভালোভাবে লেখাপড়ার জন্য কোনো ঘামতি না দেয়। আমি 9-এ উঠি। 9-এ প্রথম পরীক্ষা দেই, দেওয়ার পর দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিব, পুরো কমপ্লিট তৈরি আমি যে পরীক্ষা দেওয়ার জন্য। রাত্রে হঠাৎ করে ফোন আসে যে আমার আপু অনেক অসুস্থ, আমাকে যাইতে হবে ঢাকায়। কিন্তু এটা যে আমার জন্য একটা মিথ্যে চক্রান্ত ছিল আমি কখনো বুঝতে পারিনি, যে আমার দুলাভাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসে। তারপর আমার আম্মু আমাকে নাইটেই পাঠায় দেয়। আমার এক পাশের আফু আছে, তাকে দিয়ে আমাকে দিয়ে দুজনকে দিয়ে পাঠায় দেয়। কিন্তু সেও যে চাকরির উদ্দেশ্যে আসবে আর আমাকে যে এখানে পাঠাবে বিয়ের উদ্দেশ্যে আমি জানতাম না। পাঠানো হয়েছে। হওয়ার পর আমি রাত্রে আসছি, সকালবেলা আফুর কাছে আসছি। আপু দেখি যে কই অসুস্থ তো না, আপু তো সুস্থই আছে। এটা তো মিথ্যে বলছে। পর আমি আপুরে বললাম যে আমার দেখ আজকেই পরীক্ষা ছিল, তুই আজকে অসুস্থ কথা বলে আমাকে ঢাকায় নিয়ে আসলি, এটা কিন্তু ঠিক করিসনি। আমি আমার আপুর সাথে দুলাভাইয়ের সাথে অনেক ঝগড়া করি, গ্যাঞ্জাম করি। গ্যাঞ্জাম করার পর থাকতে থাকতে মানে অনেক দিনই চলে যাই। আমি মানে আমার মন খারাপ থাকতো সবসময় যে আমি কি করলাম, কেন আসলাম এখানে। আপনাকে নিয়ে আসছিল কেন, কোনো কারণ আছে? নিয়ে আসছিল কারণ যে আমার আবার এর মধ্যে মানে আমি যখন লেখাপড়া করতাম আমার ওইখানে একটা সম্পর্ক ছিল আবার। ও চাচ্ছিল যে ওখান থেকে আপনাকে ডাইভার্ট করতে। ওকে। আমার আম্মু আর আব্বু চাচ্ছিল যে ওইখানে মানে ওই ছেলেটা থেকে যাতে আমি দূরে থাকতে পারি। দূরে থাকলে মনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মনটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার মানে 9 ওঠার পর আমার একটু লেখাপড়ার দিক থেকে মনটা সরে গেছিল, যেহেতু ওই চিন্তাটা মাথায় ছিল। তারপর আপু আনে ঢাকায় আনে, প্রায় মাসখানেকের মতো আপুর কাছে বসে থাকি। তারপর দুলাভাই বলতেছে যে তাহলে ওরা একটা চাকরিতে ঢুকাই দাও। তা আমাকে ওইখানে আবার একটা চাকরিতে দেয়া দেয়। পরে এইভাবে অনেকদিন যাইতে যাইতে প্রায় বছর খানিক চলে গেল ওইখানে। আবার ওইখানে একটা ছেলে, আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা ছেলে আমাকে আবার পছন্দ করে। তা আমাকে না বলে আমার ফুফাতো বোন ছিল, ওনার কাছে বলছে। মানে আমার আফন যে বোন, সে বলতেছে না ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, ও চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। আপনার সম্পর্কে বলছে? হ্যাঁ। তারপর ফুফাতো বোনের সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি মানে কার কাছে যাব কার কাছে থাকবো বুঝতেই পারতাছি না। তারপর আমার আপুর সাথে আমারও মানে দুই একটা কথা নিয়ে ফোন নিয়ে ঝগড়া হয়। হওয়ার পর আমি আমার ফুফাতো বোনের কাছে চলে আসি। আসার পরে ফুফাতো বোন আমাকে 2-1 মাস থাকতে দিল, ভালোভাবে চললাম। চলার পর ওই সময় কি লেখাপড়া একদম অফ? পুরো অফ। ওই যে আসলাম ঢাকা আসার পর লেখাপড়া পুরো অফ। মানে এই ছেলেটার সাথে সম্পর্ক কেন্দ্র করে আপনার লেখাপড়া এক ধরনের অফ হয়ে গেল? পুরো অফ হয়ে গেল। ছেলেটার সাথে সম্পর্ক ছিল, শুধুমাত্র মেনে নিত বাবা মা হয়তো, কিন্তু মেনে নেয় না যে সে ছিল একটা রাখাল। মানে বাপ ছিল না, মা ছিল। সে ওই পরের গরু মহিষ রাখতো আর ঘের পাহারা দিত। আচ্ছা, তো এই কারণেই আপনার ছেলেটার ব্যাপারে রাজি ছিল না আপনার বাবা? না, রাজি ছিল না। তারপর ঢাকায় আসা মানে আফার কাছে থাকতে থেকে 2-1 মাস থাকতে থাকতে পরে আপু বলতেছে যে ও তো তোকে অনেক পছন্দ করো, ও তো তোর বিয়েই করতে যাচ্ছে, এখন কি করবি বল। তাই বলছি তুমি যা ভালো বুঝো তাই করো। আমি আমার ফুফাতো বোনকে বলি। বলার পর সে ওইখানেই 2009 সালে মে মাসের 27 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়, সেই ছেলেটার সাথে। আচ্ছা, মানে ক্লাস 9-এ থাকা অবস্থায়? না, তখন 1 বছর ঢাকা আসলাম। ওই তো মানে ক্লাস 10 এর বয়স? হ্যাঁ, ক্লাস 10 এর বয়স তখন। তখন আর কত হবে, মানে 12 থেকে 13 বছর বয়স হবে। ওকে। তখন আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওখানে 1 সপ্তাহ থাকি। থাকার পর আমার শ্বশুর বাড়ির থেকে
মানে সবাই তো মানে ভীষণ রাগ যে একা বিয়ে করছে ছেলে, ছেলেকে কখনো মেনে নেবো না, আর বউকে তো তো মেনে ছেলে নেবই না। আপনাকে দেখে বিয়ে করেছিল নাকি আপনি ছেলেকে দেখে বিয়ে করেছেন? আমিও ছেলেকে দেখছি, ছেলেও আমাকে দেখছে। দুজনেই রাজি ছিলেন হ্যাঁ, বিয়েতে? দুজনেই রাজি থাকা অবস্থাতেই বিয়েটা হয়েছে। আপনার বাবা মা রাজি ছিল এই বিয়েতে? না, আমার বাবা মা রাজি ছিল না, আমার বোনও রাজি ছিল না, শুধুমাত্র আমার ফুফাতো বোন আর আমি রাজি ছিলাম। আপনি কেন রাজি ছিলেন? আমার ফুফাতো বোন বলছে যে ছেলেটা অনেক ভালো, তারপর ওই ছেলেটাকে আমিও চিনতাম। ওকে, তারপর? তারপর তো শ্বশুর বাড়িতে নিয়ে যায় এক সপ্তাহ পর, এক সপ্তাহ কি 8 দিন পর নিয়ে যায়। যাওয়ার পর ওখানে ওদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী মেনে নেয়। নেওয়ার পর বেশ ভালোই সুখে শান্তিতে সংসার চলছে। কিন্তু এর মধ্যে আমাকে যেদিন নিয়ে যায় তার পরের দিন আমার ননদের দেবর আছে একটা, সে লেখাপড়া করে, সে দেবর আমাকে মানে বিয়ের পরের দিন আর কি, ওখানে যাওয়ার পরের দিন অনুষ্ঠান আর কি, বউ ভাতের অনুষ্ঠানে ওই দেবর আসে। আসার পর ওই দিনই আমাকে দেখছে, দেখার পর আমার ছবি তুলে নিয়ে গেছে, আর আমার থেকে আমার ফোন নাম্বার নিয়ে গেছে। যেহেতু বলছে ভাবির ভাইয়ের বউ, তাহলে তো আমারও বিয়ান হয়, তাহলে আমি ফোন নাম্বার নিয়ে যোগাযোগ অবশ্যই করতে পারি। তো আমার সাথে ফোন নাম্বার নিয়ে গেছে। আর ওই দিন থেকে মানে ওর একটু নজর যে কুদৃষ্টিতে ছিল আমি টের পাইছি ওই দিন থেকে। বিয়ে হওয়ার পর থেকে সে যেদিনই কলেজ আসতো, কলেজ শেষে একবার হলো আমাদের বাড়িতে আসতো, এসে দেখা করতো, কথা বলতো, মানে অন্যরকম কথা বলতো যে আপনাকে আমার ভালো লাগে, এই ছেলের সাথে আপনি কেন সংসার করেন, ও তো দেখছেন কালো দেখতে, চিকনা, কেমন রোগাটে দেখায়। আমাকে রোগাটে হলো মানে আমি আবার তখন এটা বুঝতাম যে একটা ভালো ছেলে ছিল আমার স্বামী, মানে কোনো চা সিগারেট পান কোনো বাজে আড্ডা নেশা কিছুই করতো না, মানে এই দিক থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, অনেক ভালো ছিল। এটা যখন বুঝতে পারি তখন আমাকে আমার স্বামী সম্পর্কে বাজে বাজে কথা বলতো। তারপর আমার স্বামী আবার আমাকে রেখে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য। এই সুযোগটা উনি প্রায় দুপুর বেলা বাড়িতে যেত। তা আমার ননদের আবার একটা ছোট ছেলে ছিল, তা আমি বাড়িতে গেলে কি করতাম, আমাদের গরু ছিল তো অনেক, দুধ দোয়াইতো। তা আমি ওই ননদের ছেলের জন্য প্রতিদিন যখন যাইতো আমি দুধ দিয়ে দিতাম, ঘরে খাবার থাকলে খাবার দিয়ে দিতাম, কিংবা দোকান থেকে ফোন করে খাবার এনে দিয়ে দিতাম। যেহেতু আমার ননদের ছেলে মানে আমারই ছেলে, আমি সেরকম ভাবেই দেখতাম তাকে, করতাম। আর আমার ভাসুর আমাকে অনেক বিশ্বাস করতো আর অনেক ভালোবাসতো, নিজের বোনের মতো। মানে আমার স্বামী যেটা আমাকে না দিত, যে এই জিনিসটা পড়লে আমার বউকে ভালো লাগবে, সেই জিনিসটা আমার ভাসুরে দিত আমাকে, যে হয়তো আমার ছোট বোন, ওকে ছোট বোন হিসাবে দিই, বা এই জিনিসটা পড়লে ওরে ভালো লাগবে, এই জিনিসটা দিলে হয়তো ওর মনটা ভালো থাকবে। যেহেতু বাবা মা অনেক দূরে, কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল আমার, আর বাড়ি ছিল খুলনা, মানে আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না আমার ভাসুরে। এভাবে থাকার পর উনি গ্রামের লোকজন যখন এরকম বলা বলি করে, তা আমার ভাসুরে আমাকে একটা কথা বললো যে হাজেরা তুমি একটা কাজ করো। আমাকে কি দাদা ভাই বলেন? বলতেছে যে তুমি তোমার মনের মতো করে একটা মেয়ে খোঁজো। আমি বললাম যে হঠাৎ করে দাদা ভাই এই কথা বললেন আপনি? কই কি হ্যাঁ দেখো না, লোকের জন্য কত কিছু বলে, তাহলে আমি বিয়ে করব। তো হঠাৎ করে আবার আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, নাম সুজন ভাই বলে। তো সুজন ভাই শালি আবার ওই দিন বেড়াতে আসছে, দেখো তো ওই মেয়েটাকে চিনো? আমি বললাম না দাদা ভাই আমি তো চিনি না, আজকেই দেখলাম প্রথম। পরে বলতেছে মেয়েটার বিষয়ে খোঁজ নাও তো, দেখো তো কে। তা আমি আবার আমার শাশুড়িকে বললাম, ঘরেতে বললাম, আমার শাশুড়ি সুজন ভাইয়ের বাড়ি গেল, যে দেখলো যে সুজন ভাইয়ের শালি হয় ওটা। বলার পর দাদা ভাই ওই মেয়ের প্রতি তার মন গেছে। তারপর আমরা বলছি তাহলে তুমি আব্বা আমারে বলো, আমি ওই মেয়ের এখন বিয়ের প্রস্তাব দিছে। বিয়ের প্রস্তাব দিলেই তাদের বিয়ে হবে। যেদিন গায়ে হলুদ, মানে সবাই গায়ে হলুদ নিয়েই ব্যস্ত আছে, ব্যস্ত থাকার মধ্যে আমার ওই ননদের দেবর আসছে ওই দিন আবার। তা আমি আবার দুষ্টামি করে তাকে হলুদ মাখাইতে গেছি। আমি যখন তাকে হলুদ সে রুমে বসা, সে আর তার একটা চাস্তো ভাই রুমে বসা, আমি হলুদ মাখাইতে গেছি। তার প্রথম গালে যখন হলুদ মাখাইছি, সে আমার হাত ধরছে, ডান হাতটা ধরে আমাকে টান মারছে, একটা টান মারলে আমি আবার খাটের উপর পড়ে গেছি। পরে যাওয়ার পর আমি হয়তো বুঝতে পারলাম যে না, এই লোকটা তো ভালোই না, আসলে ওর মধ্যে যে কোনো কুমতলব বাড়তেছে। যে লোকটা আপনার কন্টিনিউয়াসলি আপনার বাসায় আসতো, যে হয়তো যে কোনো কুমতলব বাড়তেছে। নাম কি ছিল? নাম ছিল কাঞ্চন। কাঞ্চন, ওকে। মাখানকে হলুদ টলুদ দেওয়া শেষ, গোসলও শেষ, সবার খাওয়া দাওয়া রেডি। পরের দিন সকালে বউ আনতে যাবে। বউ আনতে যাওয়ার দিন উনি ইচ্ছা করে ওনার শার্টটা লুকাইছে আমার রুমে, লুকায় শার্ট পাইতেছে না। আর আমার বলতেছে ভাবি দেখো তো আমার শার্টটা কোথায় গেছে, আমি তো শার্ট পাইতেছি না। আমি কি করে বলবো, আপনার শার্ট তো আপনিই রাখছেন, আমি তো জানি না। বলে আমি বলতে তোমার ভাবিকে ডাক দাও। বলতেছে যে না আপনি দেখেন না, আপনি দেখলে সমস্যা কি, ভাবি তো আমারও ভাবি। তাই বললাম আচ্ছা ঠিক আছে। পরে পায় না করে এর মধ্যে আবার আমার স্বামী আসছে।
আসার পর উনি বলতেছে যে ইয়েছে আমার শার্টটা এনে দাও তো রুম থেকে। পর আমি ওনার শার্টটা আনতে যাই, দেখি আমার ওনার শার্টটা ওইখানে। কিন্তু এই শার্ট রাখার মানে ছিল যে আমার স্বামীর মনে সন্দেহ ঢুকানোর, আচ্ছা, যে এই শার্টটা যদি খুলে রেখে আসি তাহলে হয়তো রতন ভাই কিছুটা হলেও বুঝতে পারবে যে এই শার্ট এই ঘরে আসলো কি করে। তখন আমি দুটো শার্টই এক হাতে নিয়ে বেরোইছি। বেরে আমার স্বামীর শার্টটা যখন তার হাতে দিয়ে ওই শার্টটা দিতে গেছি, তখনই তার মনে একটা কেমন জানি মুখটা অন্ধকার হয়ে গেল, হাসি মুখটা। আপনার হাজবেন্ডের? হ্যাঁ, হাসি মুখটাই যেমন একটা অন্ধকার দিয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে, আমি তো বুঝতেছি না কেন ওই লোকটা হঠাৎ করে হাসি মুখটা অন্ধকারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনাকে শার্ট দিলাম, দিলে ওনারা সবাই চলে গেল বউ আনতে। বউ নিয়ে রাত্রে ফেরে, সবাই আসে রাত্রে। আসার পর রাত্রে সবাই মানে ছেলের বাড়ি তো পরদিন বউ ভাত, মানে সবাই যাদের কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আবার ওই দিন হঠাৎ করে গোসলখানা থেকে হাত মুখ দিয়ে আসতে গেলে মাথা ঘুরে পড়ে যায়, কলপাড়াই পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই কান শোনে যে আমার সবসময় ফলো করে, কিন্তু আমি বুঝতে পারি না। পড়ে যাওয়ার পর ওই আমাকে কোলে করে ঘরে নিয়ে আসে, আয়না আমাকে আমার রুমের শুয়ে দিয়ে আমার স্বামীকে ডাক দিলে পরে বলতেছে দেখেন ভাবি তো এখানে কলপাড়া পড়ে গেছিল, আমি ধরে নিয়ে আসছি। তখন মানে আমার স্বামী আরো অবাক হচ্ছে যে কি ব্যাপার, আমার বউ পড়ে গেছে অথচ আমারে ডাকলো না, ও কোলে করে নিয়ে আসলো, কারণটা কি। পরে ডাক্তার ডাকে আমার শ্বশুরে, ডাক্তার ডাকার পর ডাক্তারে বলে যে আমি প্রেগনেন্ট। এখন সবাই খুশি, যে একটা খুশির মধ্যে আরেকটা খুশির সংবাদ, মানে সবাই অনেক খুশি হয়েছে। তারপর সেদিনের পর থেকে আমাকে আর কেউ কোনো কাজ কাম করতে দিত না, সবাই মানে সবার চোখেই রাখতো। তারপর আমার বাবা মা বিয়ের শেষ, আমার বাবা মা চলে আসে বাড়িতে। আসার পর ওই যে দেবর, ও ওই দিন শুনছে যে আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিনের থেকে ওর মন গেছে আরো নষ্ট হয়ে, যে প্রেগনেন্ট হলে তো পরবর্তীতে অন্য কিছু সমস্যা দাঁড়ায় যেতে পারে। ও কি করে, আমার যা যখন বাপের বাড়ি যায় তখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে আমাকে হাত ধরে টানে, আমাকে জড়িয়ে ধরে, মানে নেগেটিভ সাইডের থেকে মানে অন্যরকম নিয়ে যেতেছে যে কি করতেছে। আমি বারবার মনে করি দেখেন আপনি যে বুঝতেছেন সবকিছু দেখতেছেন, আমি অন্য একজন স্ত্রী, আর এখানে আপনার ভাবি আছে, আপনার সংসার আমার ননদ আছে, আর আপনার ননদের ভাইয়ের ঘরে আমি আছি। আমরা কিন্তু দুটো পরিবার এক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে দুটো পরিবারের সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু উনি আমাকে অন্যটা বোঝাতেন, কয় কিচ্ছু হবে না, আপনার সাথে শুধু আমি এনজয় করবো বা আপনি আমার সঙ্গে এনজয় করবেন। আমি দেখেন আমার এনজয় করার মতো মানুষ আছে, আমার স্বামী যথেষ্ট আমার জন্য, আর আমিও তার জন্য যথেষ্ট। কিন্তু এরকম করে 2-4 দিন যখন বুঝায়, সে আমাকে হুমকি দেয় যে আমার স্বামীকে বললে আমাকে সরাই দেবে, ওই ফ্যামিলিতে আমাকে আর রাখবে না। হুমকি দেওয়ার পরে আমি আমার স্বামীকেও বলতে পারি না এই বিষয়টা, কারোর কাছে আমি শেয়ার করতে পারি না, যে কার কাছে শেয়ার করবো যদি কেউ কখনো সন্দেহের তালিকায় নিয়ে যায়। কিন্তু হাজবেন্ডের সঙ্গে তো আপনার শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমি তখন শেয়ার করিনি। ওকে, কিন্তু শেয়ার না করাটাই ছিল আমার জীবনে হয়তো ওই ভুল প্রথম। বাচ্চা হয়েছে রোজাতে বাচ্চা হওয়ার পর আমার আব্বু আম্মু সবাই গেছে আমাকে দেখতে। যার পর দেখে ঠিক আম্মু বলতেছে তুই 1 মাস গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস। তাই আমি বললাম যে আমি কি করে যাব, প্রথমবার যাব বাড়িতে, তুমি কাউকে না কাউকে পাঠাও, আমি তারপর যাব। তা আমার একটা খালাতো ভাই ছিল, হাফিজুল নাম, সেই খালাতো ভাই আমার বাবা আর আমার ভাই যায় আমাকে আনতে। যার পর মেয়েকে নিয়ে আমরা বাড়িতে আসি, তখন মেয়ের বয়স 2 মাস হয়তো। মেয়ে নিয়ে আমার বাড়িতে আসি, আসার পর বেশ কিছুদিন থাকার পর আবার কিশোরগঞ্জে চলে যাই। অনেক দিনই কেটে যায়, তখন আর কি আমার স্বামীর সাথে আমার একটু মন কলাকালি, মানে আমার স্বামী ওই যে সন্দেহগুলো তার মনের মধ্যে বাইরে রয়েছে, যে আর যে কাঞ্চন বাড়িতে কখনোই আসতো না, সে কাঞ্চন কেন বাড়িতে প্রতিদিন আসে। সে আমাকে 2-1 দিন কথাগুলো জিজ্ঞেস করেছে যে কাঞ্চন ভাই বারবার আসে কেন, বলতে পারো? আমি বলি যে না, হয়তো আত্মীয় সম্পর্ক বাড়ছে, আগে তো হয়তো বাড়িতে মানুষ ছিল না, গল্প করার মতো কেউ ছিল না, এখন হয়তো আসে, আমি আছি, আমার বড় ভাবি আছে, তাই সে আসে। দেবর একদিন আমাদের বাড়িতে আসে, আমার যাও রুমে শোয়া, আমি আমার রুমে শোয়া। দেবর মানে কি, কাঞ্চন? হ্যাঁ, কাঞ্চন বাড়িতে আসে। আসার পর করে রাত্রে থাকবে বলতেছে, যে আজকে রাত্রে আর বাড়ি যাবে না, কলেজ শেষ করে বাড়ি যাবে না। আপনার কেমন দেবর হতো উনি? আমার দেবর না, আমার ননদের দেবর। আপনার ননদের দেবর? হ্যাঁ, আচ্ছা, আমার সম্পর্কে বিয়ে আর কি। ওকে। তা সে বলতেছে কি ভাবি আজকে আমি বাড়ি যাব না, আমি আজকে আপনাদের এখানে থাকবো। তা আমার শাশুড়ি আবার ওই দিন আমার মামা শ্বশুর বাড়ি গেছে, আর আমি যেহেতু প্রথম ওই সংসারে গেছি, সেহেতু আমার উপরে সংসারের দায়িত্ব ছিল বেশি, আমার বড় জাত থেকেও। তারপর আমার ভাবিরে বললাম যে ভাবি কাঞ্চন ভাই তো আজকে বাড়িতে যাবে না, এখানেই থাকবে, বলতেছে কি করবো।
পরে বলছে যে তুমি যেটা ভালো বুঝো সেটা করো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা ভালো বুঝি সেটা, তাহলে থাকুক, মেহমান তো আর বলা যায় না যে চলে যান, থাকতে দেওয়া যাবে না। আর যেহেতু ননদ আছে সেই সংসারে, তাহলে তো আরো রাখতেই হয়, রাখি। থাকার পর ওই রাত্রে উনি কি করে আমাকে বলে, ভাবি মশারিটা টাঙিয়ে দিয়ে যান। আমি শুয়ে পড়ছি, শীতকাল তখন। তা আমি ওনার রুমে গিয়ে মশারি টাঙাতে গেছি। মশারি টাঙাতে যাওয়ার পর উনি আমাকে হাত ধরে টান দিয়ে ওনার উপরে নিয়ে গেছে। ওনার তখনই আমি ধাক্কা মেরে উঠে আসছি। আসার পর দ্বিতীয়বার আমাকে হাত ধরে টান দিয়ে খাটের উপরে বসে আমার আর কি বলতেছি যে কাঞ্চন ভাই ছাড়েন, এটা কিন্তু ঠিক না, আপনি যেটা করতেছেন এটা কিন্তু আপনার আবেগ দিয়ে করতেছেন, কিন্তু পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবে কেউ জানতে পারলে, শুনতে পারলে জানেন আপনি তখন কি হবে। বলতেছি পরেরটা পরে হবে। তারপর নেওয়ার পর আর কি চলে গেছে। ওই দিন শেষ, সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর ওই দিন থেকে আমার মনে মনে একটা ভয় জাগলো যে উনি যেহেতু এতটা সিনকেট করতেছে আমার সাথে, তখন তো আর আমার এই সংসারে থাকাই হবে না। আর মেয়ের বয়স তখন। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি খুব ভালোভাবে আগে থেকে বুঝতেছিলেন যে ওনার আচরণ স্বাভাবিক না, তারপর আপনি রাতের বেলা ওনার মশারি টানাতে কেন যাচ্ছিলেন? যে বলছে যে ভাবি মশারিটা টানাই দিয়ে যান, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ছি। তাই বলছি যখন বলছে যে মশারিটা টাঙাই দিয়েই আসবো, সমস্যা কি? না কিন্তু আপনি যখন, না সমস্যা অবশ্যই আছে, কারণ আপনি যখন দেখছিলেন আপনার হাজবেন্ডও বিষয়টা নিয়ে একটু হলেও সন্দেহ করছে, সুতরাং আপনার সতর্ক হওয়া উচিত ছিল। এইসব জায়গাতে আপনার স্টেপ ফেলার আগে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল, আমার মনে হয় যেটা। ঠিক আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন, বলুন তারপর কি হলো? তারপর সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর মানে ওই দিন থেকে আমার মনে একটা বড় ভয় জন্ম নিল যে আমার হয়তো এই সংসারটা ভেঙেই যাবে। তারপর আমার মানে প্রতিদিন ভয়ে কাটতো। আর উনিও বাড়িতে আসা বন্ধ করে দেয় হঠাৎ করে, যে ওই দিন কেরা উনি আমাকে ওরকম করলো। করার পর আমি যেহেতু বললাম মুখ কালা করে, তখন থেকে উনি আসা বন্ধ করে, বাড়িতে আসা বন্ধ করে প্রায় বেশ কিছুদিন যায়, 3-4 মাস ভালোভাবেই যায়, সুখেই থাকি, কোনো ঝগড়াও না, গঞ্জামো না। স্বামী ভালো আছে, রাজমিস্ত্রি কাজ করে, আসে যায় বাড়িতে, ভালোইভাবে চলে। হঠাৎ করে উনি আবার বাড়িতে আসা শুরু করার পর উনি আমাকে ডাইরেক্ট বলতেছে, ভাবি আপনার সাথে আমি অন্যরকম সম্পর্ক করতে চাই। বললাম যে কি সম্পর্ক করতে চান আপনি? এত কিছুর পরও আপনি জানেন না যে আপনার আর আমার সম্পর্ক নিয়ে দুটো জীবন, আপনার ভাইয়ের জীবন আর আমার ননদের জীবন, আবার এদিকে আমার সন্তান, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, সবকিছু কিন্তু ভেঙে যাবে সংসারটাই। পরে বলতেছে যে না, কিচ্ছু হবে না, কেউ বুঝতেও পাবে না। পরে আমি সবটাই না স্বীকার করে ও চলে আসি। আসার পর আমি তাকে একবারই বলে দিছি, দেখেন আপনি যদি নেক্সট টাইম এরকম কিছু করার চেষ্টা করেন তাহলে আমি সবাইকে বলে দেবো। এটা অনেক পরে গিয়ে বলছেন, আপনার আরো আগে বলা উচিত ছিল। আমি এরকমটাই বলছি। পরে বলতেছে যে আপনার স্বামীর সাথে শেয়ার করলে আপনি এই কলঙ্কিত হবেন, আপনাকে এই কলঙ্কিত মনে করে শেয়ার আপনাকে কখনো স্ত্রী মর্যাদা দেবে না। আচ্ছা, আমাকে এরকম করে ভয় দেখানোর পর আমি আর কি নিজেই আমার মনে ভয় কাজ করে। তারপর হঠাৎ করে আমার আব্বু যায় আমাদের এখানে, গেলে আমার মেয়ে অসুস্থ হয়। হঠাৎ করে আমার মেয়ে আর কি নিউমোনিয়ার মতো পর্যায়ে চলে যায়, অসুস্থ হয়ে যায়। যাওয়ার পরে আমার আব্বু, আমি আর আমার স্বামী হসপিটালে নিয়ে যাই মেয়েকে নিয়ে। হসপিটাল থেকে 3 দিন পর আসি বাড়িতে। আসার পর আমার শাশুড়ি আর আমার ভাসুর, যে ভাসুর এত ভালো ছিল, সেই ভাসুর হঠাৎ করে বলে কিনা আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম, 1 লাখ টাকা এনে দিতাম। আপনার বাবার বাড়ি থেকে? হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে। এটা কি আপনার ভাসুর বলে না আপনার জামাই বলে? আমার ভাসুরই বলতেছে। কেন? আমিও নিজেও এই প্রশ্নের উত্তর আজও বুঝে পেলাম না যে আমার ভাসুর আর শাশুড়ি কেন আমাকে এই কথাটা বলছিল। আমার মেয়ে অসুস্থ ছিল, আমি হসপিটালে গেছিলাম, ভালো মানুষ, ওখান থেকে সুস্থ হয়ে আসলাম, হঠাৎ করে আমাকে এই কথা বলে যে তোমার একটা ঘর করবো বড় করে, তোমাদের 2 ভাইয়ের স্বামীর জন্য, তোমরা 2 জামাই থাকবা, বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা আনো। বলতেছে শিখার বাপের বাড়ি থেকে 50,000 টাকা আনছে, 1 ভরি স্বর্ণ আনছে, তা তুমিও না হয় বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে আসো। তা আমি বললাম যে হঠাৎ করে এই কথা বলতেছেন, আর আমাদের কিভাবে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে, কিভাবে সংসার করতে হয়েছে, আপনি আমার বাবা মার সম্পর্ক জানেন, যে আমার বাবা কি হালে আছে বা তারা কিভাবে চলে, তাদের তো বড় ছেলে নেই, বড় 3 মেয়ে, ছোট ছেলে। বলার পরে আমাকে ওই আমার বাবার সামনেই আমার শাশুড়ি আমাকে জুতা দিয়ে একটা বাড়ি মারে, যে বাবা আমাকে ছোটবেলা থেকে বড় করলে একটা গায়ে ফুলের আশ লাগতে দিল না। হয়তো আমার মা আমাকে মারছে, কিন্তু বাবা কখনো মারেনি। আর সেই বাবার সামনে আমাকে জুতা দিয়ে মারলো, আমার বাবার চোখ থেকে পানি পড়লো। আমি এই কষ্টে ঘরে যেয়ে কাঁদতাছি, আর মেয়েকে যখন শোয়া দিয়েছি মেয়ে কান্দা উঠছে, অসুস্থ তো একটু সুস্থ হয়েছে, কাঁদতাছে। তারপর আমার বাবা ওই দিনই রাত্রেবেলায় আমাকে বললো যে মা আমি চলে এসেছি, আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসবো না, আর তুই যদি আমাকে বাবা বলে কোনদিন মেনে থাকিস তা তুই যাইস আমার কাছে,
আমি কেন, আমার ফ্যামিলির কেউ আর তোর কাছে আসবে না। আমার বাবা এই কথা বলে চলে আসে রাত্রেবেলায় বাড়ি থেকে। যে বউকে দিয়ে কখনো বাইরের একটা কাজ করায়নি, সেই বউকে দিয়ে এখন গরুর জন্য ঘাস আনে মাঠ থেকে, আবার রান্না বাড়া, মানে সমস্ত কিছু, মানে আমাকে এমন ভাবে চাপ দিচ্ছে যে হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারিনি যে এই সংসার এইভাবে এলোমেলো হবে। থাকার পর আমি আস্তে আস্তে, মানে আমাকে যখন মারধর অনেক শুরু করলো, আমি আর কি আমার আব্বুরে ফোন দিয়ে বললাম, যাবো আমি আর এই সংসার করবো না, আমি চলে আসবো বাড়িতে। তা বলছে যে ঠিক আছে তুই চলে আয়। আর আম্মুরেও বললাম, আম্মুও বলতেছে তুই চলে আয়, তোর আর এখানে থাকা লাগবে না। আমার স্বামীরা বললো তুই মেনু মুন্সির কাছে যা, যে মেনু মুন্সিরে ডাক দে, তোদের তালাকটা এখানেই হয়ে যাক। কি বলেন? আমার শাশুড়ি যখন এই কথা বললো, আবার বলতেছে যে এই মেয়ে তো আমার ছেলের না, এই মেয়ে তো তাহলে অন্য কারোর। মানে আমার মেয়ে আমাকে তো অপবাদ দিচ্ছে, কিন্তু তারপর আমার মেয়ের প্রতিও মানে এমন একটা কথা বলছে, তখন আমার মনের ভিতরে একটা পুরো ঘৃণা জন্ম নিল যে আমি আর এই সংসার করবই না। যে আমার মেয়ের নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার উপর কেন এই কলঙ্কটা দিল আমার শাশুড়িটাও। তারপর আমি ওইখান থেকে সে রাগে অভিমানে, তালাক আর হয়নি, সে মেনু মুন্সি ডাকতে গেছে, যে আর পাইনি, না পর চলে আসে। আসার পর আমি গাড়িতে উঠাই সবকিছু একাই, মেয়েকে নিয়ে নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু গাড়িতে উঠাই কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে আসি। আসার পর ওখান থেকে পুরো ঢাকা থেকে আমি আমার পুরো গ্রামে চলে গেছি। বাড়িতে গেছি যা 2 দিন পরে আমার স্বামী আমাকে ওইখানে রেখে চলে আসে বাড়িতে। আসার পর থাকি বাড়িতে, থাকার পর 3 মাস থাকি মেয়েকে রেখে। মেয়ের বয়স তখন 18 মাস। মেয়েকে কোথায় রেখেছিলেন? মেয়ে তখন আমার মার বাড়িতেই ছিল। আর আপনি? আমি আমার মার বাড়িতেই 3 মাস থাকি। ওকে। থাকার পর আম্মুরে বলতেছি হঠাৎ করে যে আমি আর বাড়িতে থেকে কি করব, মেয়ে তো এখন ভাত খাওয়াই শিখছে, খাবার দাবার খাওয়া শিখছে, তোমরা ওকে মানুষ করো, আমি ঢাকা গিয়ে না হয় চাকরি করে আমি তোমাদের সংসারেও কিছু দেই, 2টা মানুষ বোঝা হয়ে যখন আসি। তা আমার আবার পাশের একটা ফুফু আছে বাড়ির পাশেই, সে ফুফু বলতেছে যে তাহলে চল আমিও ঢাকায় যাবো, তাহলে 2জনই একসাথে যাই, ফুফু বাস্তি একসঙ্গেই যাই, যে না হয় একসাথে থেকে চাকরি করব, বাড়ি কিছু টাকা পয়সা পাঠাবি। তা আমিও রাজি হইলাম। একদিন ভোরবেলা আমি আমার মেয়েকে ঘুমে রাখা, আম্মু আব্বু সবাই জানে, আমি চলে আসছি ঢাকায়। ওকে। কিন্তু ওই যে ঢাকায় ওই ফুফুর যে আমাকে কত সালের দিকে এটা? কত সালের দিকে? এটা 4 বছর আগে। ওকে। তারপর চলে আসি। আপনার হাজবেন্ডও জানতো না এটা? না, সে জানে না যে আমি ঢাকায় আসবো, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই। ওই প্রথম কি ঢাকায় আসে নাকি এর আগে এসেছিলেন? এর আগে ওই যে বিয়ের আগে ছিলাম ঢাকা। ওকে। তারপর কিন্তু আমার স্বামীও জানে না যে আমি এই মুহূর্তে ঢাকা আসবো বাচ্চা রেখে। ঢাকা আসি, আসার পর আমার ফুফু আর আমি আসি, ওই যে ফুফু বাড়ির পাশে ফুফু আসলো। আসার পর আমাকে বলতেছে যে চল আমার একটা পরিচিত বাসা আছে, আমরা ওইখানেই থাকি গিয়ে ঢাকায় নামার পরে। তা আমি বলতেছি আচ্ছা তুমি যেখানে থাকবে সেখানে তো আমাকেও রাখবে, যেহেতু আসছি 2জনে একসঙ্গে যাবো একসঙ্গে। তাই বলে একটা বাসায় নিয়ে গেল, সেই বাসায় না হলো 20 থেকে 25টা ছেলে 3টা রুমে থাকে, আর একটা রুমে একটা মহিলা মা আর ছেলে থাকে। ওকে। মানে মেস খাওয়ায় আর কি, যেটা ঢাকায় বলে যে মেস খাওয়ায় আর কি। এখানে মেস খাওয়ায়। আমি বলতেছি ফুফু এখানে তো অনেক ছেলে, এখানে থাকবো কি করে 2টা মেয়ে, তোমারও বয়স বেশি না আমারও বয়স তো বেশি না, তা আমরা এখানে থাকবো, পরে দেখা যাচ্ছে এটা লোকে কথা উঠাইবো। তা আমার বলে কি তুই এত জ্ঞান দিস না, যা করার সেটা কর বলে ভিতরে গেছে। রাত্রে থাকছি, সকালবেলা আমাকে বলে কিনা যায় ফিলেট বাটি গুলো ধুইতে, যে তুই আফার ঘরে যাবি, যাই ফিলেট বাটি গুলো ধুয়ে নিয়ে আসবি। তাই আমি বলতেছি আবার কোন ধরনের কথা, আমি কেন তার ফিলেট বাটি ধুইতে দেবো, আমি আসছি চাকরি করার জন্য, আমি তো আর কারোর ঘরে ফিলেট বাটি ধোয়ার জন্য আসিনি ঢাকায়। তাও আমি ওই সারা দিনটা ওইখানে যেমনি বলছে যে ফিলেট বাটি ধো, খাবার নিয়ে আয়, পানি নিয়ে আয়, আমি আনছি। কই যে তোমার চাকরি করতে হইব, একদিন তোর করলে সমস্যা নেই, একদিন হয় কাজ করলাম, তাতে কি হয়েছে, কাজ করি, পরের দিন আমাকে দিয়ে এরকম মানে ফিলেট বাটি ধোয়াইবো, কাজ করাইবো, সমস্ত কাজই মানে এখন আমার দিয়ে করানোর চেষ্টা করতেছে। তাই আমি বললাম যে আমি আর এখানে থাকবো না, আমাকে চাকরি দিলে দাও, না দিলে আমি চলে এসেছি বাড়ি। তা আমারও বলতেছি কি যে এত জোর গলায় কেন কথা বলতেছিস, ঢাকা শহর আইসিস 2-1 দিন থাকলে পরেই তো চাকরি পাবি, মানুষকে আইসেই চাকরি পায়, আমাকে চাকরি তো চেষ্টাও করা লাগবে, খোঁজা তো লাগবে, যে কোনো গার্মেন্টস বলো ফ্যাক্টরি বলো সেখানে তো যাওয়া লাগবে, নাকি বাসায় বসলে কেউ চাকরি দিয়ে দিবে। পরে আমার অনেক কথা শুনাইলো, বকা দেওয়ার পর আমি আর কিছু বললাম না। তা আমি সন্ধ্যাবেলায় পানি আনতে বলছে, মানে পানি আনতে গেছি, পানি আনতে গেলে ওই ম্যাচ থাকে যে পোলা, সেখানে একটা পোলা আর কি আমার হাত ধরছে, বলতেছে দেখি তোমার জবটা, বলে আমার হাতটা ধরছে,
ধরার পর আমি বুঝতে পারি যে তাহলে তো এই তো আরেক ঝামেলা, এ তো আরেক কাঞ্চন। হ্যাঁ, এ তো আরেক কাঞ্চনই পরিণত হচ্ছে। বলার পর আমি আর ফুফুরে বললাম যে ফুফু দেখ, এই ছেলেটা না আমার হাত ধরছে। পরে কি ধরলে না, হাতই ধরছে, তাতে সমস্যা কি? ফুফু যখন আমার এই কথা বলছে তখন আমি বললাম যে যেখানেই যাই সেখানে কি এই জীবনের প্রতি এমনটাই হয় মানুষের সাথে? আরে মানুষের শরীরের প্রতি কি মানুষের চোখটাই পড়ে আগে? কেউ কি কারোর মন বোঝে না যে কে কোন কষ্টের কারণে কোথায় আসে? তা ফুফু বলার পর আমি রাতটা থাকি। পরদিন সকালে আমি আমার বাড়িতে ফোন করে আমি আমার বাপ মারে সবটা জানাই যে ফুফু আমার চাকরি দেওয়ার কথা বলে আনছে, কিন্তু চাকরি দিচ্ছে না, এরকম করাচ্ছে আমার দিয়ে। আর আমার আম্মু বলতেছে তাহলে একটা কাজ কর, তোর যে ফুফাতো বোন তো তোর বিয়ে দিছিল, তা তুই সেই ফুফাতো বোনের কাছেই যা। আমি গেছিলাম নারায়ণগঞ্জ ভুলাইলে, আর এখন আমার বলতেছে পোস্ত খুলে আসতে আমার আব্বু, যে তোর ফুফাতো বোন আছে যখন তার কাছে যা, সে হয়তো চাকরি দিতে পারবে, এখানে সে থাকে এরকমটা না কইরা। পর আমার নাম্বার দিল, ঠিকানা দিল, আমি সেই ঠিকানা মতো আমার ফুফাতো বোনের কাছে আসি। ফুফাতো বোনের কাছে রাতটা থাকি, দিনটা থাকি। পরদিন দেখি যে আমার ফুফাতো বোনও ওই অবস্থার মানুষ, তার রুমেও ছেলেরাও আসা যাওয়া করে। ওকে ওকে। ছেলেরা আসা যাওয়া করতেছে, ফুফাতো বোনের গায়ে ওড়না থাকে না, ঠিক মতো জামার কোনো ইয়া থাকে না, মানে অন্যরকম ভাবে সে। আমার এগুলো দেখা আরো 3টা ছেলে, তার একটা ছেলে বিয়ের উপযুক্ত, 2টো ছেলে অনেক 10-12 বছর করে বয়স এক একটার। তারপর তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পরপুরুষের সাথে বাজে আড্ডা, বাজে কথাবার্তা বলতেছে। আমি রাত থাকি, দিন থেকে এরকম করে ফিরে 1 সপ্তাহ চলে যায়। আমাকে একটা চাকরিও ধরায় দেয়। আবার চাকরি করি আমি দিনের বেলা, বিকাল বেলা আমি নাইট শিফটে কাজ করি। তা আমি দিনের বেলা আমি ঘুমাই রয়েছি। আফার রুমে একটা পুরুষ লোক আসলো, দেখলাম। আসার পর আমি একটু আওয়াজ পেয়েছি যে একটা পুরুষ আসছে। কেউ নাই রুমে, আমি একা শুয়া আর আমার একটা ভাইগনা বসা। পুরুষ লোকটা দেখার পর আমি বললাম যে হয়তো যে কোনো কারণে আসছে, আফারে খুঁজতে আসছে। তা আমি আবার বললাম যে সবুজ, দরজার পর্দাটা ফেলে দাও বাবা। তো আবার পর্দাটা ফেলার পরে আমি শুয়ে রয়েছি। ওই লোকটা পিছন থেকে আইসেই আমার গালে একটা দিছে। তখন তো আমার অন্যরকম দেওয়ার পর আমি বলতেছি যে কিরে সবুজ, এটা কে করলো? পরে কি রফিকুল কাকাই করছে। আমি তা তুই দেখোস না যে লোকটা ঘরে আসছে, তুই দিবি না? আর এরকম করে আমার গালে টাচ করলো, তুই তো কিছুই কইলি না। কয় কি কব আন্টি, আম্মু তো এরকমের, তাই আর কি মনে করছো তুমিও বুঝি এরকম। তাহলে আমি বলছি তোর আম্মু এরকম তুই জানিস, জানা সত্ত্বেও তুই তোর মারে প্রশ্রয় দিস কেন? ও বলতেছে যে কি করব, মায়ের কাছে থাকতে গেলে তো মায়ের সব কথাই শোনা লাগে, চলা লাগে, যেহেতু মায়ের উপরে খাইতাছি চলতাছি। পরে আমি আর কিছু বললাম না। ওইখানে বাড়িওয়ালা যে, সে বাড়িওয়ালারে বললাম আঙ্কেল দেখেন আমার বোন তো এরকমের, এই সিস্টেমে থাকে, সে চলে, তাহলে আমি ওনার কাছে থাকবো না, আমি আপনার কাছে থাকবো। 1 সপ্তাহ থেকে চাকরি করে যে কয় টাকা হয় পেয়ে আমি বাড়ি চলে যাবো। ওকে। তুমি বলতেছে আচ্ছা ঠিক আছে। তা আমার আপার সাথে আবার বাড়িওয়ালা ঝগড়া করে এই বিষয়টা নিয়ে, যে নিজের মামা তো বোন রে আইনে কেন এরকম ব্যবহারটা করাইতেছো, আর কেন তার সাথে এরকম ব্যবহার করতেছো। বলতেছে যে দেখেন আমি তো বাসায় ছিলাম না, ওর সাথে যা হয়েছে আমি তো দেখিও নাই, তাহলে আমি কি করে বলবো। তারপর বাড়িওয়ালার সাথে যখন ঝগড়া হয় আমার আপুর সাথে, ঝগড়া হওয়ার পরে বাড়িওয়ালা বলতেছে যে তোর কাছে আর মেয়ে রাখবো না, মেয়ে আমার কাছেই থাকবে, আমার কাছে থেকে চাকরি করবে, আর মেয়ের যত একটা বাচ্চা আছে বাচ্চা দেখাশোনা করবো আমরাই, বাড়িতে যত টাকা লাগে আমরাই দিব। তো বাড়িওয়ালা যখন এই কথাটা আমাকে বলে, আমার একটু বিশ্বাস আছে যে না এই লোকটা হয়তো ভালো হবে। আর আমার আফু একটা কথাই বললো যে যাচ্ছে যখন যা আমার কাছ থেকে ছাইড়ে, কিন্তু আমার এখানে যতটা যা দেখছো তার থেকে কিন্তু দ্বিগুণ পাবে এখানে। তা আমি আর অতটা কিছু মনে করিনি, যে হয়তো আফু আমার রাখার জন্য রাগ করে হয়তো এই কথা বলছে, ওনার কাছে রাখার জন্য আমাকে রাগ করে হয়তো এই কথাটা বলতেছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কয় টাকা আসছে কয়দিন আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। তা আফু বলতেছে আমার 1000 টাকা হয়েছে এই 6-7 দিনে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার 1000 টাকা এখনই দিয়ে দিচ্ছি। তাই বলে আমি ব্যাগ থেকে 1000 টাকা বের করে আমার আফুরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই বাড়িওয়ালার বাসায় উঠলাম। এটা বাড়িওয়ালার বাসায় থাকে। আমি দেখি বাড়িওয়ালার বউ মেসে ছেলেদেরকে খাওয়ায়। অনেক ছেলেরা আসে যায়, খায়, ভাত নেয়। আর ওই বাড়িওয়ালার একটা ছেলে ছিল জাহিদ নাম করে। জাহিদ আবার আমার আফু করে ডাকতো, অনেক ভালো ছিল ছেলেটা। তা আমার একটা কথা বলছে যে আফু তুমি যে এখানে আসছো, তোমাকে কিন্তু আব্বু চাকরিতে পাঠাইবে না, আব্বু কিন্তু আমাদের ঘরের কাজ করাবে, তুমি কিন্তু সাবধান থেকো। তাই আমি বললাম যে তুমি তোমার আব্বুর বিষয়ে এরকম কিছু বলতে পারতেছো কি করে? তোমার আব্বু তো অনেক ভালোই আছে, কথাবার্তায় যা দেখলাম অনেক ভালো। কয় কি তুমি আমার আব্বুরে চিনো না, আব্বু কিন্তু গাঁজা খায়।
আর আব্বু গাঁজা খাওয়ার এই মাথায় ঠিক না থাকলে তখন কখন যে কি করে বসে তার কিন্তু ঠিক নেই। ওকে। আমার আম্মুর উপর কিন্তু অনেক অত্যাচার করে, আবার আম্মুদের দিয়ে টাকা ইনকাম করায়, এই যে ম্যাচ খাওয়ায়, আর এই টাকা নিয়ে আব্বু গাঁজা খায়। তা আমি বললাম যে আমার জীবনটা কি এতই মানে অচল হয়ে যাচ্ছে আর দিন দিন, আর মানে এতই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। আর একটা ঝামেলা শেষ না করতে আরেকটা ঝামেলা আমার উপর এসে পড়তেছে, যে আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার জীবনে এত বাধা আসতেছে আর এত বাধা পার হতে হচ্ছে আমারে। ওরা বলতেছে যাচ্ছে যাই করো থাকো। ওই কই ছেলেটা চলে গেছে ওর রুমে যে লেখাপড়া করতেছে, 2-3 দিন থাকার পর আমাকে দিয়ে ওই মেসেরই কাজ করে, তরকারি কাটায়, প্লেট পেটি ধোয়াই, এই করে। আমাকে কিরা আমি একদিন বলতেছে আঙ্কেল আমাকে চাকরিতে পাঠাবেন না, আমার চাকরির ব্যবস্থা করবেন না। পরে বলতেছে যে এখানে কাজ করতে থাক, খাইতে থাক, তোকে মাসে আমরা 1000 করে টাকা দেবো, আর 1000 টাকা তুই বাড়িতে পাঠিস মেয়ের জন্য, আর তুই আমার সংসারে কাজ কর। তা আমি বললাম যে না, আমি তো আপনার সংসারে কাজ করার জন্য আসিনি, আমি একটা চাকরি করব। আমি তেমন তো না যে অশিক্ষিত, আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে আমি একটা গার্মেন্টস হলেও খুঁজে নিতে পারবো। পরে এই কথা বলার পর বলতে যে মুখে মুখে কথা বলিস কেন, তো বোনের মুখের উপর কথা বলছে দেখে আমি নিয়ে আসছি যে না বোন হয়তো খারাপ, আমি তো দেখতেছি তুই ভালো না। আমার বলতেছে আমাকে দেখেন আমি ভালো আছি, কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আসলে ভালো না। মানে ওরা চায় ওদের মতো করে আমাকে চালাইতে, কিন্তু আমি তো ওদের মতো করে চলতে পারি না, তাই আর কি আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে কর কর। পরে রাতটা থাকলাম, 2-1 দিন গেছে, যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ, ওই বাসায় আসা যাওয়া করে একটা মেয়ে, সেলিনা করে নাম। মেয়েটা কালো হলেও মেয়েটা অনেক ভালো আছে আর কেমনি। তা ওই মেয়েটা আমি বলতেছি যে দেখ বোন এরকম এরকম করে ঢাকা শহরে আসলাম, আজকে প্রায় 1-2 মাস হয়ে চলে যাচ্ছে, তা আমি তো এখনো চাকরি পেলাম না, আর আমার উল্টো নিজের টাকা খরচ হইতেছে। তো বলতেছে কি একটা কাজ করে, বাড়িওয়ালা যে কয় টাকা পাবে বল আমি দিয়া দিই, তুই আমার সাথে চল, আমি একাই থাকি, রুমে একা থাকি আর আমি কাজ করে খাই। কি কাজ করে খাস তুই? বলতেছে আমি হোটেলে কাজ করি, হোটেলে তরকারি পাতি কাটি আর রান্না বান্না করি। বলছে তো ওর কাছে যাই, ওখানে থাকি, চাকরি করি, করার পর একটা প্রিন্টের কাজ করি। মানে আমি যেটা বুঝতে পারছি যে নারী ছাড়া একটা মানুষ, না স্বামী সংসার, না নিজের বাবা মা, যেখানে যাকে পাচ্ছেন সেখানে তাকে জড়িয়ে ধরে একটু ভালো করে বাঁচার চেষ্টা করতেছি। কিন্তু ওই মেয়েটার ওখানে থাকলাম প্রায় মাস 2 চলে যায়। যাওয়ার পর ওই মেয়েটার ওখানে থাকতে থাকতে হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হয়। রুম ভাড়া যে কয় টাকা ইনকাম করছি রুম ভাড়া খাওয়া করে দিয়ে শেষ। এখন আমার বাড়িতে টাকা পাঠানো লাগবে 1000, আর আমি টাকাই পাচ্ছি না, যে কোথায় পাবো টাকা? কত টাকা? 1000 টাকা বাড়িতে দেওয়া লাগবে। আচ্ছা। কিন্তু এখন আমি কারোর কাছে 1000 টাকা পাচ্ছি না। আর আমি যে আগে যখন বিয়ের আগে ঢাকা থাইকে গেছি, ঢাকায় যে বিয়ে হয়েছিল, যে বাসায় থেকে যে বাড়িওয়ালা লিটন ছিল নাম, সেই লিটন ভাইয়ের সাথে আমার হঠাৎ করে ওইখানেই দেখা। ওই দিনই দেখা হওয়ার পর আমি লিটন ভাইয়ের সাথে কথা বললাম, বলার পর আমি বলতেছি লিটন ভাই আমার তো টাকা 1000 টাকার প্রয়োজন, তো আমাকে 1000 টাকা দেবেন? বলতেছে তুমি আমার সাথে সকালে কন্ট্যাক্ট করো, সকালে তুমি আমার সাথে কথা বলো, বলার পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, তুমি 1000 না, তুমি যে কাজ করলে তুমি দিনের মধ্যে 2000 টাকাও পাইবা। আমি বললাম কি এমন কাজ? কি চলো দেখতেই পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকাল আপনার সাথে যাবো, আমি অফিসে যাচ্ছি না। এই 1000 টাকা কি জন্য লাগতো বাড়িতে? বাড়িতে লাগতো হচ্ছে যে মেয়ের খরচা আর আব্বু একটু অসুস্থ। আপনার মেয়ের খরচা? হ্যাঁ, আমার মেয়ের খরচা আর আব্বু একটু অসুস্থ। এগুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, এগুলো একটু খেয়াল করবেন প্লিজ। আব্বুর জ্বর আর কি, বাড়িতে 1000 টাকা আমার দেওয়াই লাগবে। আর যেহেতু আমার মেয়ে আছে তারও তো খাওয়া দাওয়া। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স আমি যখন আসছি তখন 18 মাস রেখে আসছিলাম, তখন তো 19-20 মাস, 2 মাসেরই ব্যবধান হবে, 20 মাস হয়তো পড়ছিল, রেখে আসছি। তারপর আমি বলতেছি যে এরকম, উনি বলছে যে তুমি যদি কাজ করো তাহলে তুমি টাকা পেয়ে যাবে, 1000 না 2000 টাকাও পাইবা। আমি বলতে আচ্ছা ঠিক আছে, যে কোনো কাজের বিনিময় হলো আমাকে টাকাটা দরকার, যেহেতু আর আব্বু অসুস্থ, মেয়ে আছে, মা আছে, ভাই, সংসারে তোর আব্বু যেহেতু অসুস্থ তো তোর কেউ কাজ করতে পারতেছে না, চলবো কি করে ওরা? আর এর উপর আর আমার মেয়ের মানে প্রতিদিন খাওয়ার বাড়তি খাবার একটু ছিল, যেহেতু আমার যে মায়ের যে স্নেহটা, মায়ের ভালোবাসা, মায়ের যে একটা আদর করে খাওয়ানো, সেটা তো আর আমি খাওয়াইতে পারি না, হয়তো তারা পূরণ করে মায়ের আদরটা। জি, এই জন্য মানে আমার একটু আগ্রহ করলাম যে টাকাটা তাদেরকে আমার তাড়াতাড়ি দিতেই হবে। পরে উনি আমাকে নিয়ে যায় সকালবেলা পোস্তখোলা থেকে আপনার ইকুরিয়া, হাসনাবাদ ইকুরিয়া নিয়ে গেল একটা বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে 2 মেয়ে, আর আমাকে নিয়ে অন্য একটা রুমে বসালো। বসার পর উনি লিটন ভাই একটা মেয়ের সাথে কথা বলার পর মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে, ও যদি কাজ করে তাহলে অনেক টাকা পাবে, 1000 না ও 2-3 হাজার টাকা আজ করে আমরা পাওয়াই দিব, দরকার হলে আমাদের মেয়েদের কাজ অফ রেখে ওরে দিয়ে কাজ করাবো। তা আমার কাছে আসলো, আসার পর বলতেছে আচ্ছা তোমার কাজের ব্যবস্থা হয়ে গেছে, তুমি থাকো এখানে, আমি আসতেছি।
আমি বলছি আমি তো চিনি না এখানে, আমি কার কাছে থাকবো? বলতেছে যে এখানে আপু আছে তিনটার কাছে থাকো, আমি তোমার সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। থাকি, কিন্তু আমি এখনো বুঝতেছি না যে ওই দিনটাই আমার জীবনে সব থেকে একটা বড় মানে একটা কষ্টের দিন আর জীবনে, মানে এত বড় একটা ঝড় যে ওই দিন আমার নাইমে আসবে আমি ভাবতেও পারিনি। থাকলাম, থাকার পর দেখি ওইখানে ছেলেরা আসতেছে, মেয়েরা ঢুকতেছে, রুম থেকে বেরোচ্ছে, এই অবস্থা। আপনি তো বুঝেই গেলেন যে আসলে হ্যাঁ, কেন আমি এখানে এনেছে যখন আপনাকে। বুঝেছি তা আমি আপুরে ওই মেয়েটার নাম ছিল যে ছিল ওদেরকে মানে মেইন ম্যানেজারের মতো আর কি, যে টাকা পয়সা নেয় হিসাব করে, তার নাম ছিল মুক্তা। তাই আমি বলতেছি আপু আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি। তা বলতেছি যে না, তুমি আর এখান থেকে বেরোতেই পারবে না। বললো, পরে একটা লোক আসলো, নাম ছিল কামরুল। লোকটা এসে আমি যখন ওই মেয়েটার সাথে তর্কাতর্কি করতেছি তখন আমার একটা থাপ্পড় মারছে, মায়েরা আমার ওই রুমে আটকায় রাখছে। বলতেছি দেখি তোর কেমন সাহস, তুই এই রুম থেকে বেরো, তুই আর বেরোতেই পারবি না, আজকে যখন আসছিস আর বেরোতেই পারবি না, দরকার হলে তোকে টুকরো টুকরো করে বাথরুমের পাইপ দিয়ে তোর লাশটা ছেড়ে দেবো, কিন্তু তোকে বেরোতে দেবো না। মানে আমি চিল্লাচিল্লি করতেছি, আমি বলতেছি আমি এখানে লোকজন ডাকবো। কি লোকজন কেন, আমরা এখানে স্থানীয় কেউ আসবে না, তোর ডাক শুনে। পরে আমাকে থাপ্পড় মারলো, ম্যাডাম রুমে আটকাইছে। তারপর একটা ছেলে এসে রুমে ঢুকার পর তো আর কি যা হয় এভাবে আর কি আস্তে আস্তে ওইখানে এরকম করে মায়ের খাই, কান্নাকাটি করি অনেক। ওই সারাটা দিন? হ্যাঁ, এভাবে ওই সারাটা দিন মানে আমার উপর দিয়ে এত একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমিও বুঝতেছি যে আমি কি করতেছি। কিন্তু ওই লিটন ভাই আবার আমার ফোনটা নিয়ে নেয় আমার কাছ থেকে, নিয়ে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে আব্বু আম্মুরে 2000 টাকা পাঠাই দিছে। কিন্তু এই বিষয়টা আমাকে কখনো জানতেও দেয়নি। আর আমার থেকে ফোন নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেছে, আমি যে কি বের হবো আমার কোনো সিস্টেমই পাচ্ছি না। এভাবে আটকা 3 দিন পর্যন্ত। যেটা সন্ধ্যার সময় নিজের কথা, সেটা 3 দিন পর্যন্ত। সন্ধ্যার সময় তো নেওয়া দূরে থাক, আমাকে আমার ওই রুম থেকে রুম আর বাথরুম এই দুটোই শুধু আমার জন্য, আর সব বন্ধ। মানে এরকম করে মানে প্রতিদিন না হলো 10 জন 12 জন রাত্রে দিনে মিলে এরকম করে মানে আমাকে ওইখানে আটকে রাখলো 3 দিন পুরো। থাকার পর আমি চলে আসি, মানে কোন রকম ভাবে ওই আফুরে নিয়ে আমি আমার বাসায় আসি। আমি বললাম দেখো আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর এইভাবে থাকতে। আপনাকে এই ঘটনার পরে আপনাকে টাকা দিয়েছিল? হ্যাঁ, টাকা দিছে। আমার বাড়িতে 2000 টাকা দিছে আর আমাকে টাকা দিছে। কত টাকা দিছে আপনাকে? আমাকে দিছিল 1600। 3 দিন পরে? হ্যাঁ, 3 দিন পর আমার বাড়িতে 2000 আর আমাকে আপনাকে 1600। বাধ্য করে ওরা পয়সা কামিয়েছে? হ্যাঁ, ওরা একটা কাজের জন্য নিত 300, আমাকে দিত 150, ওরা নিত 150। আচ্ছা। তারপর আমি ওই 3 দিন পরে আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নিল আর জিদ জন্ম নিল যে টাকার জন্য যদি আজকে আমার জীবন এতটাই হতে পারে, তাহলে আমি কেন নিজের থেকে স্বইচ্ছা এবার নামতে পারবো না? আমি নিজেই স্বইচ্ছায় নামবো এবার এই কাজে। তারপর আমি বেশ ওদের সাথে মিলেমিশে বাসায় আসি, এসে ওইখান থেকে কাপড় চোপড় যা ছিল সব নিয়ে ওইখানে চলে গেছি। যে আমি পুরো একটানা 1 মাস চাকরি করি ওইখানে, ওই অবস্থাতেই। করার পর মানে আমি টাকার নেশায় পড়ে এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি নিজেকেই চিনতে পারি না। মানে আমি যে আমার নিজের শরীরের প্রতি একটা যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আর আমার মধ্যে নেই। যে আমি এখন শুধু আমার নেশাই একটাই, টাকা ছাড়া আমি কিছু চিনি না। পরে 1 মাস এখানে থাকি, থাকার পর হঠাৎ করে আমার জ্বর হয়। জ্বর হইলে আমি আর কাজ করতে পারি না। তখন মুক্তাহু বলতেছে তোর জ্বর যখন তো একটা কাজ কর, মেয়েও বাড়িতে আছে, মেয়েকেও দেখায় আর তুই একটু সুস্থ হয়। তা আমি ওইখান থেকে বাড়িতে যাই, যে মানে আর আসি না ওইখানে। ওই যে বাড়িতে যাওয়ার নাম করে বের হইছি, ওইখানে আর আসিনি ফিরে। না আসার পর 7-8 দিন পর আমি আবার ঢাকায় আমার ওই স্থানে ফিরে আসি, আগের স্থানে। এসে 3-4 দিন থাকি। থাকার পর আর রুবেল নাম ছিল একটা ছেলের, ফ্লাক্স লোডের মানে রিচার্জ করতো টাকা পয়সা মোবাইলে, বিকাশের দোকানের মতো। ওই ছেলেটা আমার দেখে বলতেছে যে কিরে ময়না, তুই এখানে কি করতিস, এতদিন ছিলি না, কইছিলাম কই গেছিলাম একটা কাজে, আমি এখানে এখন আসছি এই জায়গায় থাকবে। আমি কই হ্যাঁ। তো ওর সাথে যখন কথা বলছি, একটা ছেলে ওর দোকানের ভিতর বসা আমাকে দেখছে। যে মানে আমি এখন যেরকম চলি তখন অন্যরকম ছিলাম। তখন আমি আর কি যেমন জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলোই পরতাম, ওইখানে থাকা অভ্যাস হয়ে গেছে। পড়া অবস্থাতে আমার দেখে ওই ছেলেটা বলছে এই মেয়েটা কে রে? এই মেয়েটা আগে এখানে চাকরি করতো, নর্মাল ভাবে আসছিল, কিন্তু এখন এই মেয়েটার আর চেনাই যায় না, মেয়েটার পরিচয় এখন অন্যরকম হয়ে গেছে। ওই বলতেছে। তা আমি আবার হাসতে চলে আসছি। আইসে বাসায় ঢুকছি, ঢুকার পর আমার সেলিনা ডাক দিছে, কয় তোরে ডাকতেছে রুবেল। আমি গেছি আবার ওই দোকানে। যার পর ওই ছেলেটা আমার বলতেছে আপু তুমি কি চাকরি করবা? আমি হ্যাঁ আমি চাকরি করবো। কয় তুমি কি চাকরি করবা? বেতন লাগবো কত তোমার? আমি কই বেতন কত লাগবো মানে? আমার চাকরি বুঝে তো আপনারা বেতন ধরবেন, আমার কাজ বুঝে বেতন। কই কি আচ্ছা তুমি খাবারের ডেলিভারি দিবা আর একটা সারাদিন বাসায় থাকতে পারবো, সমস্যা নেই, তোমাকে ডেলি হাজিরা হবে 500 টাকা। শুধু মাঝে মাঝে একদিন পর একদিন খাবার আনবা আর একটা খাবার পৌঁছে দিবা। আমি আচ্ছা ঠিক আছে, তাও তো ভালোই, আমার জন্য ভালো। প্রতিদিন যদি 500 টাকা হয় আমার মাসে আসে 15,000 টাকা। এমন করে বললো 30 দিনে।
তা আমি এই হিসেবটা মিলাই দেখলাম যে না, আমার অনেক টাকাই আসতেছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন থেকেই আমাকে ওরা শুরু করলো ইয়াবা, হিরোইন, গাঁজা এইসব নিয়ে যাওয়া আসা করানোর জন্য। তো প্রথম দিন আমাকে নারায়ণগঞ্জ শহীদনগর থেকে কিছু চিপস আর কিছু বিস্কিট দিলে আরেকটা ছেলে আছে আমার সাথে, আমরা দুইজনে হাঁটতে হাঁটতে রেল লাইন দিয়ে চলে আসি পোস্তকুলে এসে ওইখানে আমাকে যে যে ঠিকানা বললাম ওই ঠিকানায় ওই বাক্সটা পৌঁছে দিলাম, খাবারগুলো পৌঁছে দিলাম। দেওয়ার পর 5-6 দিন যায় এরকম করে। আবার কাশপুর পাকিস্তান রোড আছে, পাকিস্তান মেলের পিছনে একটা বাসা আছে, সেই বাসা থেকে এই জিনিসগুলো আনতে হতো। আবার দেখা যায় কমলাপুর স্টেশন থেকে আনতে হতো, ভৈরব থেকে আনতে হতো। আমাকে দিয়ে মানে বিভিন্ন ধরনের মাল আনানো শুরু করলো। তা আর আমিও আস্তে আস্তে সবকিছু জানতে পারলাম যে এর মধ্যে হিরোইন থাকে, ইয়াবা থাকে, গাঁজা থাকে, তারপর আবার ইনজেকশন থাকে। জানতে পারার পর আমাকে একদিন বলতেছি কি যে মানে আমাদের যে আড্ডাটা ছিল, আড্ডার জায়গা, বলতেছে ওইখানে দেখবো পুলিশ আসছে কিনা আজকে যে। তা আমি দেখতে গেছি পুলিশ দেখতে যে দেখি যে না ঠিক পুলিশ তো আসছে এখানে। আমি আবার ওদেরকে ফোন করে বলছি যে পুলিশ আসছে এখানে, 3-4টা পুলিশ আছে। তা পুলিশ আবার ওই দিন আমারে ফলো করছে। যখন ফলো করছে আমি পুলিশ দেখা, আমার মোবাইল ছিল 3টা, আমি মোবাইল চালাতাম 3টা। তা আমি যে ফোনটা দিয়ে আর কি সবসময় ওই ব্যবসার লাইনে কন্ট্যাক্ট করতাম, আমি তাড়াতাড়ি করে ওই সিমটা খুলে আমি আমার নিজের কাছে নিয়ে নিই, মানে নিজে এমন ভাবে রাখি যাতে পুলিশ আমার এই স্থানে না যাইতে পারে। ফোন চেক করবে কিন্তু আমার ধরতে পারবে না। আমি সিমটা খুইলে আমার কবজা মতো নিয়ে নিই। পরে পুলিশ আমি কই আমার তো এখান থেকে যাইতে হলে যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে যাইতে হবে, যেহেতু আমি পুলিশ দেখতেছি। তা আমি দোকানে গেছি, ডাউল নিছি, মুসুরির ডাউল নিছি, ডিম নিছি আর আইসক্রিম নিছি 4টা। আমি এমন ভাবে নিছি যাতে না পুলিশ যদি আমাকে বলে দেখা যাচ্ছে আমার আইসক্রিম আমি ওদেরকে নিজে থেকে দিয়ে আসবো, কিন্তু আমাকে বুঝতে পারবে না। মানে আমার মধ্যে এই আইডিয়াটা হয়ে গেছে ওদের সাথে চলতে। পরে একটা পুলিশ আমাকে ডাক দিয়ে বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। এগুলো দোকান থেকে নিয়ে গেলাম রান্না করার জন্য। পরে গরম লাগতেছে তা আইসক্রিম খাওয়াবে? আমি বললাম হ্যাঁ খেতে পারেন। পরে আইসক্রিম 4 জনের 4টা নিল আর আমার ফোনটা হাতে নিল, নিয়ে ওনার নাম্বারটা মানে আমার ফোনে দিয়ে আমার ফোন থেকে কল করলো ওনার ফোনে, পুলিশের ফোনে। পুলিশটা আর কি প্রায় বেশি বয়সও না আবার বেশি ইয়েও না, মাধ্যম বয়স হবে। তা আমার বলছে আচ্ছা ঠিক আছে বাসায় যাও, ফোন দিয়ে দিছি, দিয়ে বলতেছে বাসায় যাও পরে কথা বলবো। বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ফোন দিয়ে ওই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে এবার আমারে দিয়ে, কিন্তু আমি যে ওই লাইনে সেটা কিন্তু উনি জানেই না। আচ্ছা। তারপর আমাকে ফোন দিয়ে বলে যে দেখ ভাই এখানে কোনো ব্যবসা কোনো রকম কোনো কিছু যদি কাজ হয় তুমি আমাকে জানাবে। আর আমি মনে মনে কই আমি তো ওই লাইনে, তা আমি আর আপনাকে কি জানাবো? আমি তো আর উল্টা আপনার থেকে খোঁজ নিয়ে আমি ওদেরকেই জানাবো যে আপনারা কবে আসবেন না আসবেন। মানে আমার মনে মনে এই পরিকল্পনা। তো এরকম করে প্রায় মাসখানেক হয়ে যায়। যাওয়ার পরে ঈদ চলে আসে। তা আমি আবার বাড়িতে গেছি রোজার 5-6 দিন আগে, বাড়িতে যেয়ে আবার বাড়ির থেকে আসছি টাকা পয়সা দিয়ে মারে আসছি। পরে হঠাৎ করে যেদিন আসবো ঢাকায় ওদিনকে আমার আবার এই ব্যবসার সাথে জড়িত একটা ছেলের সাথে আমার সম্পর্ক, মানে আমরা যেহেতু জানি একই। ততদিনে আপনার হাজবেন্ডের কি অবস্থা? এই যে এখন সেই পর্যায়ে যাব। জি। তারপর এখন এই সব করার মধ্যে আমার হাজবেন্ডের সাথে তো যোগাযোগই নেই, পুরো ছিন্ন। পরে আমি যখন গাড়িতে আসতেছি বাড়ির থেকে আসার পথে আমার এই দ্বিতীয় যে সম্পর্ক হয়েছে যার সাথে, তার সাথে আমার দেখা হবে ওই দিন। তা আমি আবার ফোনে কথা বলতেছি একটা ছেলের সাথে আর কাঁদতাছি যে দেখ আমি মানে কিরকম করে বাড়িতে গেছি আসলাম 2-1 দিনের মধ্যে, মেয়েটারও কষ্ট ভালোভাবে রাখতে পারলাম না নিজের কাছে। আর মেয়েটাও আমাকে চিনেই না, মেয়েটা আমি যে ওর মা ও আমাকে চিনেই না, আমাকে দেখলে কান্নাকাটি করে, আমার কাছে আসতে ও চায় না। তা আমারও কষ্ট লাগে যে না আমার সন্তান আমার কাছেই আসে না, আমাকেই চিনতে পারে না। তা ফোনে যদি কথা বলে তাহলে আম্মু বলে ডাকে, কিন্তু কাছে গেলে কখনো আম্মু বলে ডাকে না। তা আমারও মনে কষ্ট লাগতেছে আর আমি ওর কাছে বলতেছি আর কাঁদতেছি। তা ওই দিন আবার গাড়িতে একটা স্টাফ ছিল, গাড়ির স্টাফ, সে আবার আমাকে ফলো করছে, বারবার ফলো করে দেখতেছে। দেখার পরে বলতেছে যে ওই গাড়ির ড্রাইভার কাছে বলতেছে যে দেখ এই মেয়েটা কে না হঠাৎ করে কাঁদতেছে, ফোনে কথা বলতেছে আর কাঁদতেছে। তো বলতেছে গাড়ির যে কোনো যাত্রী যে কোনো সমস্যা হয়েছে কাঁদতেই পারে, এটা নিয়ে তুই মাথা ঘামাস না। এরকম করে আমরা ফেরিঘাটে চলে আসি। আসার পর ওই ছেলেটা, আমি আবার গাড়ির সাথে দাঁড়ায় আছি ঢালান দিয়ে। আমার বলতেছি যে আমাদের গাড়ির সাথে ঢালান দিয়ে দাঁড়িয়েছেন, গাড়ির রং উঠবে। তাই আমি বলতেছি না উঠলে কোম্পানির গাড়ির রং উঠবে, আপনার তো কিছু না, আপনার সমস্যা কি? তুমি বলতেছে যে গাড়িটা তো আমাদেরই, আমাদের কোম্পানির, আমরা যেহেতু স্টাফ গাড়ির। তো
তো এরকম করে এক কথায় দুই কথায় তার সাথে আমার সাথে অনেক কথা হয়ে যায়। হওয়ার পরে সে আমার সাথে অনেক কিছু কথা বললো, আমরা কফি খেলাম একসঙ্গে ফেরিতে বসে। খাওয়ার পর আমরা ঢাকায় পোস্তখোলা নেমে পড়ি। আমি নামার পর ওনার সাথে আবার আমার ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায় গাড়িতে বসে। পোস্তখোলায় নামি আমি বাসায় যাই, থাকি। তারপর একদিন পয়লা বৈশাখের দিন সকালবেলা উনি আমাকে মিস কল দিছে, মেসেজ করতেছে। মেসেজ করার পরে আমাকে অনেক কিছু বোঝাইলো আর কি। আর এর মধ্যে আমি আমার জীবনের কিছু ঘটনা আমি ওকে বলছি। বলার পর ও আর কি আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে, যে এত কষ্ট মেয়েটার জীবনে এত কিছু করতেছে, তারপরে এমন হইলো। বলার পর ও আমাকে এখন প্রতিদিন ফোন করে, আমাকে বোঝায়, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। দেখানোর পর আমি ওর কথা মতোই চলি। হঠাৎ করে এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিব, মানে ওই যে ইয়াবা হিরোইন বেচে ওই ব্যবসা ছেড়ে দিব। আর এর মধ্যে আমি নিজেও ওই জগতে চলে গেছি। আমিও নিজে সিগারেট খাওয়া শুরু করি, তারপর আপনার মদ খাওয়া শুরু করি, বিয়ার খাওয়া শুরু করি ওদের সাথেই। মানে আমিও মানে আমি যে একটা মেয়ে মানুষ, তখন আমি নিজেই মেয়ে মানুষের মধ্যে ছিলাম না। তারপর ও আমাকে সবকিছু যখন বোঝায়, স্বপ্ন দেখায়, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ব্যবসা ছেড়ে দেবো। তা আমি আবার ওদেরকে যে সরাসরি বললাম যে না, আমি আর তোদের সাথে কাজ করব না, আমি চলে যাব অনেক দূরে। তা বলতেছে যে এই রাস্তায় ঢোকা যায় নিজের ইচ্ছায়, কিন্তু কখনো বেরোনো যায় না নিজের ইচ্ছায়। আর যদি বেরোইতে হয় তাহলে মৃত্যুর সাথে নিয়ে বেরোইতে হয়। আমাকে এই কথা বলছে। বলার পর আমি বলতে যা হয় হোক, আমি থাকবো না বলে এখান থেকে চলে আসি আমার ওই খালার বাসায়, যে বাসায় আর কি আমি থাকি। ম্যানেজার খালা আছে, ওনা আসি। আসার পর আমি খালারের সবটাও খুলে বলি যে খালা এই ব্যবস্থা আমার জন্য কি করবো করো। তা বলতেছে যে তুই তো একটা ছেলের সাথে কথা বলিস, তোর খুব সম্পর্ক ভালো, তো ওই ছেলেটারে বলে দেখ তোর জন্য যদি কিছু করে। তা ওর সাথে কথা বলার পর এক সপ্তাহের মধ্যে আমাকে মারার জন্য এখন ওরা অস্থির হয়ে উঠছে, যে ওই মেয়ে যদি আমাদের হাত থেকে বেরোয় যায়, আমাদের সমস্ত গোপন তথ্য বলে দিবে। কারণ ও সমস্ত গোপন তথ্যগুলো জানে। বলে দেওয়ার জন্য এখন ওরা আমাকে বললো, ওরা মানে অন্য ছেলেদেরকে কন্ট্যাক্ট করলো যে ওই মেয়েকে যদি ধরে দিতে পারিস তাহলে তোকে 1 লাখ টাকা দেবো, বা আরেকজনকে বলে যে তোকে 50,000 টাকা দেবো, শুধু ওই মেয়েকে আমাদের হাতে এনে দিবি। তারপরে এই নাহিদ হোসেন যে ছেলেটার নাম, আমি যার সাথে গাড়ির সাথে পরিচয় হয়েছে, কিন্তু সেও ছিল একজন ড্রাইভার। তা আমি ওকে সবটা যখন বলি, ও বল কি তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি মানে একটা ডেট দিল যে অমুক তারিখে অমুক দিন তোমাকে আমি এইভাবে নিয়ে আসবো, তুমি কি আসবে আমার সঙ্গে। কারণ আমার ছিল তো ওই মুহূর্তে যে আমার জীবন বাঁচানো সব থেকে দরকার, আর আমার একটা স্থানের দরকার। তা আমি ওইখান থেকে ওই দিনকে রাত্রেবেলা সন্ধ্যাবেলায় আমি পোস্তখোলা চলে আসি। আমার পোশাক আশাক চেঞ্জ করে বোর কাপড়ে আমি ওইখান থেকে চলে আসি পোস্তখোলা। আসার পর ওই ছেলেটা দেখি আসছে আমাকে রিসিভ করে, আমাকে ওইখান থেকে নিয়ে সোজা মিরপুরে চলে আসে। এর মধ্যে উনি একটা রুম রাখে, আর রুম রেখে উনি রুমের মানে যে ভাড়াটা সবকিছু দিয়ে রেখে দিছে, জিনিসপত্র নিছে, কিছু খাট নিছে, নিয়ে রাখছে। মানে ওনার মনে পরিকল্পনা রয়েছে যে অন্যরকম, যে উনি আমাকে স্ত্রী মর্যাদা দিয়েই ঘরে তুলবে। আমার আপনি যাকে লাভ করতেন সেকেন্ড, হ্যাঁ, যে এত কিছু। কি নাম ছিল লোকটার? ওর লোকটা ছিল হোসেন মোল্লা। হোসেন মোল্লা, ওকে। হ্যাঁ, কিন্তু ওই লোকটার পুরোপুরি সিদ্ধান্ত ছিল যে এই মেয়েটা ভালো খারাপ। সবকিছু জানতো আপনার সম্পর্কে? হ্যাঁ, সবকিছু জানতো। ওনার সঙ্গে পরিচয় কি আপনার এই লাইনেই? হ্যাঁ, না এই লাইনে না, মানে ওই গাড়ি থেকেই। ওই যে গাড়িতে বললো যে ছেলেটা রং উঠে যাবে গাড়ির, সেই ছেলেটাই। তা আমাকে বলছে, বলার পর আমি ওনার সাথে সবকিছু শেয়ার করলাম, আর কোনো কিছু বাধা রাখিনি। ওনার মনে পরিকল্পনা ছিল যে উনি আমি যখন একটা খারাপ মেয়ে, আমাকে ভালো করবে করে উনি ওনার স্ত্রী মর্যাদা দিয়ে আমাকে ঘরে নেবে। তারপর উনি আমাকে সবটা বলে, মিরপুরে আনার পর উনি রাত্রেবেলা আমাকে সবটা খুলে বলল যে ওনার ফ্যামিলিতে কে কে আছে, ওনার বাচ্চা আছে, বউ আছে, আর মা বাবা সবাই আছে, আর উনি আমাকেও স্ত্রী মর্যাদা দিয়ে তার কাছে রাখবে, কিন্তু আমাকে হয়তো নিজের মতো করে চলতে হবে, আমি পরিশ্রম করবো, আমার টাকায় কিছু চলতে হবে, আর সে আমাকে সবটা দিবে না, কিছুটা হলেও দিবে। তারপর ওদিন রাত্রে আমরা দুইজনে, উনি বলতেছে যে আমরা দেখো কাগজ কলমে বিয়ে করা মানুষ প্রমাণের জন্য, আর আমরা কিন্তু আল্লাহর কালেমা, যে কালেমা পড়ে আমরা বিয়ে করি, সে কালেমা পড়ে আমরা বিয়ে করব, সে কোরআন শপথ করে আমরা বিয়ে করব, আমরা এভাবেই থাকবো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, তোমাকে যতটা পারি ভালো করব। ওকে। বলার পর ওদিনকার রাত্রে আমরা কোরআন হাতে নিয়ে দুজনেই নিজেরাই শপথ করি, নিজেরাই বিয়ের যতটা নিয়ম। ওখানে আর কেউ ছিল না? না, শুধু আমরা দুইজনেই ছিলাম। কিন্তু এভাবে তো বিয়ে হয় না, আমি যতদূর জানি। বিয়ে হয় না, তারপর মানে বলছে, বলার পর ওই রাত্রেই আমরা মানে ওইভাবে ওই রাতটা কাটাই দিই ওইখানে। দেওয়ার পর পরদিন সকালে ওনার একটা বন্ধু রামপুরা থাকে, সেই বন্ধুটা আসছে, বন্ধুটা আমার বিষয়ে সবকিছু জানছে, জানার পর আসছে, আসার পর বলতেছে যে তাহলে তোর একটা চাকরি দেওয়া দরকার, তোর এইভাবে থাকতে পারবো না।
পরের দিন আবার আমরা দুইজনেই ওই লোকটার সামনে আবার ওই একই শপথ নিলাম, ওই লোকের সামনে। হ্যাঁ, যে আমরা আজ থেকে দুজন স্বামী স্ত্রী কবুল বললাম। বলার পরে মানে বলছি যে যতদিন বাঁচবো দুইজন দুজনের থেকেই বাঁচবো, কখনো আর কেউ কারো ছিন্ন হবো না। এভাবে এটা আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই? হ্যাঁ, ডিভোর্স না দিয়ে আমি এই কাজগুলো করতেছি। করার পর হঠাৎ করে রোজা চলে আসলো। রোজা শেষ, ঈদে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার স্বামী, ওই যে স্বামী প্রথম স্বামী আবার ঈদের দিন রাত্রে আমাদের বাড়িতে আসছে, যে আমি বাড়িতে গেছি খোঁজ পেয়ে বাড়িতে গেছে। কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো? 1 বছর 3 মাস পর। 1 বছর 3 মাস পর? হ্যাঁ, 1 বছর 3 মাস পর সে আমার কাছে গেল। যাওয়ার পরে আমি ওনাকে দেখে মানে আমি নিজেই সহ্য করতে পারতেছি না। মানে আমি ওনাকে এত পরিমাণ ঘৃণা করি এখন, আর এতটা মানে অপছন্দ করি যে ও লোকটা কেন আমার বাড়িতে আসলো। আমি আমার আব্বুর বলতেছি যে তোমরা জানো যে ও আসবে, তাহলে আমিই আসতাম না, তাহলে তোমরা তোমাদের জামাইকে আদর করে পাঠাই দিতে, আমি আসতাম না। কিন্তু আমার এত যে কাহিনী হয়ে গেছে এদিক থেকে, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ জানে না, কারণ মান সম্মানের ব্যাপার নিয়ে আমি আর কি কাউকে কখনো কিছু বলিনি। তারপরে স্বামী আসছে, রাতটা পার হয়েছে, সকালবেলায় ওনার সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলতে চাইছি। তো উনি আমার বলতেছি কি বলবো বলো। তো উনি আমার হাত ধরছে, আমি হাত ধরার সঙ্গে সঙ্গে বলছি দেখেন আপনার হাত ধরার মতো কোনো অধিকার নেই আমার গায়ে, একমাত্র একজনেরই অধিকার আছে, সেটা হলো হোসেনের। একবার ডিরেক্টলি বলে দিয়েছেন? আমি একবার সরাসরি বলে দিছি যে আমার শরীরে টাচ করার মতো একমাত্র অধিকার আছে হোসেনের, আপনার কোনো অধিকার নেই। যে স্ত্রীর খোঁজ নিলেন না, আজকে 1 বছর হয়ে গেল, তার গায়ে হাত দেন কোন সাহসে। এই কথা বলার পর সে মানে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়েই হাঁটতে হাঁটতে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে চলে গেছে, যে কাঁদতাছে, বসে বসে কাঁদতেছে। আর আমি এদিক থেকে মানে আমি ওনাকে সহ্য করতে পারতেছি না। আর ওনার একটা বড় ভাই ছিল বাহিরে, চাচাতো ভাই, সেও আসছে আমাদের বাড়িতে। আসার পর আমি বলতেছি যে দেখেন, আমি ভাইয়ের বলতেছি ভাই আপনারা যে জন্য আসছেন সেটা হবে বৃথা, আপনারা চলে যান, আমি যাবো না কোনোদিন আর ওই সংসারে, কারণ আমি যে স্যাপ একবার ফালছি সেটা আর আমি কখনো তুলে নেবো না। তা ভাইয়া বলতেছি তুমি এত একটা মেয়ে মানুষ হয়ে এত জিদের কথা বললো না, এর জন্য তুমি পরে পস্তাইবা। আমি বলতেছি যা পস্তানোর আমি পস্তাই নিছি, আমার আর পস্তানোর কোনো কিছু বাকি নেই। তা আমার বলতেছি তুমি এই কথা কেন বলতেছো। আমি কই না, বলার যে কোনো কারণ আছে বলেই বলতেছি। ভাইয়া ওই কথা শুনে ওখান থেকে চলে যায় ঘরে। যাওয়ার পর আমি আমার কাপড় চোপড়ের ব্যাগটা গুছাই নিয়ে সোজা আমি হেঁটে বাড়ির পিছনের রাস্তা দিয়ে, ওরা সামনের দিকে আছে, আমার বাবা মাও সামনের দিকে, আমি পিছন থেকে বেরিয়ে পিছন থেকে ডাইরেক্ট চলে আসি বাগেরহাট, আমার ফোনটা সুইচ অফ করে। আর ওদিকে তো সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছে। বাগেরহাট এসে আমি হোসেনকে ফোন দিছি। হোসেনকে ফোন দেওয়ার পরে হোসেন বলতেছে তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি বাড়ি থেকে। ওদের বাড়ি থেকে আসতে প্রায় 10-15 মিনিট লাগে। তো ফোন দিছে, ও আসছে, আইসা ওইখান থেকে আমাকে ওর বন্ধুর বাসায় নিয়ে গেছে। বন্ধুর বাসায় নিয়ে ওখানে রাখছে, রেখে ও বাড়িতে গেছে। বাড়িতে যে ও আবার বিকালে একসাথে আমরা ঢাকায় আসবো। এদিকে আমার ফোন সুইচ অন করছি প্রায় 5টা 5:30টার দিকে, গাড়িতে ওঠার আগে। তখন আমার আম্মু ফোন দিয়ে বলতেছে যে তুই এরকম করে বাড়ি থেকে চলে গেলি, কিন্তু তোর মেয়ে তো আমরা এখন দিয়ে দেবো, আমরা তো আর রাখবো না, কারণ তুই আমাদের মান সম্মান রাখলি না, তাহলে তোর মেয়ে রেখে আমরা কি করবো। তাই আমি বলতেছি মেয়ে দিয়ে দিবা, দাও, দেখি তোমাদের কেমন সাহস, তোমরা মেয়ে দিয়ে কিভাবে থাকতে পারো। মানে আমিও একটু জোর গলায় কথা বলতেছি। তা হোসেন আবার আমাকে জিজ্ঞেস করতেছি যে গাড়ির মধ্যে এরকম করে কথা বললো না, সমস্যা হতে পারে। তাই আমি বলতেছি কি করব, আমি আর এত চাপ নিতে পারতেছি না, মানে আমার চারিদিকে টেনশন যন্ত্রণা, আমি নিজেই এখন অস্থির হয়ে যাচ্ছি। তো বলার পরে আম্মুরে যখন বলছি যে মেয়ে দিয়ে দাও, কিন্তু আমার আম্মু দিবে না, কিন্তু আমার আব্বু ফুরনিয়ার যে মেয়ে দিয়ে দিলে হয়তো আমার মেয়ে ওই সংসারে ফিরে যাবে। এই করে ওরাও নাইটে বাড়িতে যাবে, আমার স্বামী আর ওই তার ভাই। তারপর আমার আব্বু কি করলো, আমার মেয়েকে ওর আব্বুর সাথে দিয়ে দিছে পর আমার আম্মু তো কানতে কানতে অজ্ঞান হয়ে যেতেছে, যে নাতিকে এত আদর করে মানুষ করলাম সেই নাতিকে নিয়ে যাবো। আর আমার আম্মু তার আব্বুর উপর কথা বলতে পারতেছি না, যেহেতু দিয়ে দেবে, মেয়ে যাবে, মেয়ের টানে, হয়তো সন্তানের টানে মাও যদি ফিরা যায়। কিন্তু এটা ছিল মানে আমার আব্বুর ধারণা, কিন্তু আমার আম্মু জানে যে না, আমার মেয়ে যেটা করে সেটা করেই ছাড়ে, আর যেটা বলে সেটা বলেই করে। আমার আম্মু এই বিশ্বাসটা আমার প্রতি ছিল আর কি, যে ও এক জিদি, যা করবে তাই করেই ছাড়ে। তা ওরা মেয়েকে দিয়ে দেয়, কিন্তু আমি জানি না যে মেয়েকে সত্যিই দিয়ে দেবে। মেয়েকে যখন নিয়ে ওরা চলে গেছে কিশোরগঞ্জ, তখন আমাকে বলে যে, আমি বলতে যে মা মরিয়াম কই, পরদিন মরিয়ামের সাথে আমি কথা বলবো। তোর আব্বু তো তোর মেয়ে দিয়েই দিছে, এখন আর কার সাথে কথা বলবি। এই তো আমার কাছে মানে মন মানসিকতা যে মেয়ের জন্য এত কিছু করতেছি, নিজের জীবনের চিন্তা ভাবলাম না, আর সেই মেয়ে কিনা আজকে তোমরা দিয়ে দিলে, তাহলে তোমাদের সাথে আমি আর কোন যোগাযোগই রাখবো না।
এই বলে আমার আব্বু আম্মুর সাথে প্রায় 5-6 মাস যোগাযোগ বন্ধ করে দিই। দিয়ে আমি কান্নাকাটি করি, কাজ করি, মানে অন্যরকম হয়ে গেছি, পুরো মানসিক রোগীর মতো হয়ে যায়। কিন্তু ওই নাহিদ আমাকে সবসময় বোঝাতো, সবসময় করতো। কোন নাহিদ এটা? এই মানে হোসেন, ওর নাম আমি নাহিদ ডাকি। Okay. তো এই কাজ করি বলতে কি তখনও আপনি এই পেশাতেই ছিলেন নাকি না, অন্য কোনো ওখান থেকে পেশা? পুরো বেরোয় এসেছেন। ওকে আসার হোসেন আমাকে পুরো ভালো করে তোলে। ওকে। কিন্তু ও সবসময় আমাকে বলতো যে তুমি কিছু করো আর না করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা আর ভালো ব্যবহার করবা, আগের মতো কোনো রকম ব্যবহারও করবা না, চলাফেরাও করবা না, জি। 5 ওয়াক্ত নামাজ পড়বা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি নামাজ পড়তাম, 2 দিন পড়তাম, 3 দিন পড়তাম, পরে আর মানে মাথায় কাজ করতো না যে আমি কি করবো। জি। এভাবেই প্রায় 2 বছর চলে যায়। নাহিদের বউ বাচ্চাও চলে ঠিকভাবে, আমিও চলি ঠিকভাবে। থাকার পর হঠাৎ করে মানে ওর সাথে আমার সাথে ঝগড়া শুরু করতে লাগলো। ঝগড়া হয়, ও আমার অতীত নিয়ে কথা বলে আর আমাকে মারে। নাহিদ? হ্যাঁ, এই নাহিদ আর কি, আমাকে অতীত নিয়ে কথা বলে মারে। আর ও যদি আমাকে ডাইনে হাঁটতে বলে আমি বাঁয়ে হাঁটি। যে আমি যখন মায়েরই খাই তাহলে আমি তো সোজা পথে চলে মার খাবো না, বাঁকা পথেই চললে আমি মার খাবো। আর আমি যে কাজ করি না ও আমাকে সেই কাজে সন্দেহ করে বেশি। চাকরি করতে যায়, 10 জনের সাথে চলতে গেলে কথা বলতেই হয়, কিন্তু ও সেই কথা বলাটাকে ও অন্যরকম ভাবে নিয়ে নেয়। যে হয়তো দেখা যাচ্ছে ও আবার মনে হয় ওই লাইনে চলে গেল, আবার মনে হয় ওই ছেলেদের পাল্লায় পড়লো। এরকম করে সন্দেহ বাড়তে থাকে, ঝগড়াঝাটি মারামারি শুরু হয়, থাকতে থাকি। হঠাৎ করে আমি আমার অনেক পুরনো আর কি, পুরনো বলতে এই মানে ওই পেশার মধ্যেই থাকা একটা ছেলের সাথে পরিচয় আমাদের বাড়িতে, হিন্দু ছেলেটা। তো ওর সাথে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে আমি চিটাগাং চলে যাই, এই সংসার ছেড়ে চিটাগাং চলে গেছি। যাওয়ার পর সেখানে থাকি, কিন্তু এই নাহিদকে ছাড়া আমি মানে চলতেই পারি না। আমি যতই যা করি না, কিন্তু 1 দিন 2 দিন গেলে আমি আর ওর কথা না মনে করি আর চলতে পারি না। মানে ওকে ছাড়া এখন আমি আর থাকতেই পারি না। একটা দিন যদি না দেখি মনে হয় কি কত বছর মনে হয় দেখি না, মনে হয় নিজের সন্তান বলে থাকতে পারতাছি, কিন্তু ওকে ছাড়া থাকতে পারতাছি না। এমন অবস্থায় আমার দাঁড়ায় গেছে। তারপরে চিটাগাং যে একদিন থাকার পর আমি ওর কাছে ফোন করি। ফোন করার পর ও কান্নাকাটি করে অনেক, বলে যে তুমি যা করতেছো ভালো করতেছো না, তুমি একটা মুসলমান মেয়ে হয়ে কেন হিন্দু ছেলের কাছে গেলে, তুমি ফিরে আসো। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুমি কালকে সন্ধ্যা 7টার মধ্যেই তুমি ঢাকায় থাকবা, তা না হলে হয়তো ওর জীবন দিয়ে দেবে, না হলে অন্য একটু কিছু করে বসবে। তা আমি আবার এই ভয়টা পেয়ে যে আমাকে এতটা ভালো বানাইলো, যে আমাকে এতটা ভালোবাসলো, ভালোবাসার অর্থ বুঝাইলো, ভালোভাবে বাঁচার অর্থ বুঝাইলো, তাহলে তার কথা শুনেই চলে যায়। তো চিটাগাং থেকে আবার ওই হিন্দু ছেলেটা অফিসে গেছে, আমি ওইখান থেকে আবার চলে আসছি ওকে না জানাই, ঢাকায় আসছি। আসার পর আমি আবার ওইখান থেকে যে মামার বাসায় ছিলাম, হিন্দু ছেলের মামার বাসার থেকে একটা সিঁদুরের কৌটা আমার সঙ্গে নিয়ে আসি, যে ও যদি আমাকে কোন রকম মারধর করে তাহলে আমি বলবো কি যে আমি হিন্দু ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমার সিঁদুর পরানো হয়ে গেছে, মানে ওকে মিথ্যা বলবো। আমার মনে মনে অবস্থা করে আমি সিঁদুরের কৌটা নিয়ে আসি। আনার পর ও আমাকে শাহবাগ থেকে ওর গাড়ি নিয়ে, ও যে প্রাইভেট কার চালায় সেই গাড়ি নিয়ে আমাকে আনতে যায়। মানে ওর প্রাইভেট কার ছিল? হ্যাঁ, প্রাইভেট কার চালাইতো। আমি তার নামটা উল্লেখ করবো না যার গাড়িটার কি, যেহেতু সে একজন ডাক্তার, তার নামটা উল্লেখ করে প্রয়োজন নেই। হ্যাঁ, প্রয়োজন নেই। তারপর ও আমাকে ওখান থেকে নিয়ে সোজা বাসায় আসে। বাসায় এসে রুম খোলে, রুমের দরজা লাগায়, আমাকে অনেক কথা জিজ্ঞেস করে যে আমি কিনা ওইখানে কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিনা কারোর সাথে, মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছি কিনা, মানে সবকিছু জানার পর আমি বলতেছি না, আমি গেছি একটা দিন, গতকালকে দিনে গেছি, আর একটা দিন থাকছি, রাতটা থাকছি, চলে এসেছি। শুধু মামা আমাকে ঘুম থেকে ডাকার জন্য হাত ধরে টানছিল, ঘুম থেকে ডাকার জন্য, এটা স্বাভাবিক ডাকতেই পারে, আর হাত ধরে টান দিছিল যে ময়না এদিকে আয়। আর হয়তো কিসের জন্য ডাকছে সেটা তো আমি বুঝতেই পারিনি। তারপর ওখানে চলে আসি, ঢাকায় আসার পর যখন ও রুমে ঢুকাইছে, আমার ঢুকানোর পর ও দেখি রুমে তালা মারছে। ভিতরে তালা দেওয়ার পর আমার মনে একটা সন্দেহ লাগলো যে ওকে আমার সাথে কোন রকম গ্যাঞ্জাম লাগবে না, মারবে আমারে। আমার মনে সন্দেহ লাগছে, কারণ ওর তো অভ্যাসই আছে মারার, এরকম যখন মারার এই অভ্যাস। তালা বন্ধ করার পর আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে, করার পর আমি উত্তর দিচ্ছি। দেওয়ার পর লাস্ট টাইমে মানে ও এমন পর্যায়ে নিয়ে গেছে কথাগুলো রে, যে আমার আগের অতীতের পুরো নিয়ে যাচ্ছে। পরে আমি ওকে বলতেছি, দেখো আমি তোমার একটা জিনিস দেখাই, তুমি আমার সাথে এরকম করতেছো না, আমি আর তোমার সংসার করবো না। দেখো সিঁদুরের কৌটা, আমাকে সিঁদুর পরাইছে। পরে ওই সিঁদুরের কৌটা হাত থেকে থাবা দিয়ে নিয়ে আমার সারা গায়ে মাইরা দিছে সিঁদুর। মাইরে দিয়েই হাতের কাছে ছিল একটা শিকল দিয়ে আমারে এমন বাড়ি শুরু করছে, আমি মানে চিৎকার শুরু করছি বাড়ি দেওয়ার। তো পাশের রুমের আফা বাড়িগুলো আনতে ছিল, তারা চিৎকার শুনে চলে আসছে, কিন্তু শিকলের একটা বাড়ি দিয়ে পড়ছে আমার মাথায়, আর মাথাটা পুরো ফেটে গেছে। ওই শিকলের বাড়িতে মাথাটা ফেটে গেছে, কিন্তু আমি টের পাচ্ছি না যে আমার মাথা ফাটছে কিনা।
পরে মাথা ফাটার পর ও আবার আমার এই ডাইন হাতের আঙ্গুলটা ধরে একটা চাপ দেয় উল্টো ভাবে। চাপ দিলে পুরো আঙ্গুলটা মনে করলাম যে ভেঙেই গেল বুঝি। চাপ দেওয়ার পর ও রুমের দরজা খুলছে মাইরাটেরা, দরজা খুইলা এখন বাড়িওয়ালা আন্টি অন্তত দরজা খুলতেই হবে। দরজা খুলছে, খুইলা বাড়ি আমি আবার রুম খোলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য রুমে গেছি। তো অন্য রুমে যেয়ে যখন আমি বসে আছি তখন আমার এই বাম সাইড দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। আর আমি যে শুয়ে পড়ছি, শুয়ে পড়লে আমার মাথার রক্ত সব ওই চাদরে লাগতেছে। তখন আমি টের পাই না যে আমার মাথা কাটছে না ফাটছে। পরে ওই আফুর নাম ছিল হালিমা। তা হালিমা আপু আবার চিৎকার দিছে, কিরম হয় না তোর মাথায় এগুলো কি, তোর মাথাতে রক্ত এসেছে কেন? পরে আমি বললাম কই, আমি তো জানি না। পরে একদিকে মানে সিঁদুরের রঙে গা লাল হয়ে গেছে, আরেকদিকে রক্ত। তারপর ওই আন্টি আর হালিমা আপা দেখলো, দেখে আমারে মাথাটা বাইন্দা দিল হাত দিয়া, চাপ দিয়ে আর কেটা উন্না দিয়ে বাইন্দা দিল, যে রক্ত আর মানতেছে না, পারছে অনেক, মানে না রক্ত, কি করবো। পরে যেই বলছে যে নাহি তুই ময়নারে কি করলি, ময়নার তো মাথা ফেটে গেছে, ও ঘর থেকে এক লাফ দিয়ে আমার ওই ঘরে যে ধইরা আনছে, আবার আমার রুমে আনছে, আয়না আমার মাথায় একটা গামছা বাইন্দা আমার রুমের ভিতর তালা দিয়ে থুলো, থুই আমার হাত বানলো, পা বানলো ওই অবস্থাতেই। আমার হাত দুটো বানছে উল্টা ভাবে পিছন দিক নিয়ে, আর পা দুটো বানছে বাইন্দা, মাথায় আবার গামছা বানছে বাইন্দা, ও রুমে তালা দিয়ে চলে গেছে। যে ডাক্তারের দোকানে গেছে, তুলা, স্যাবলন, মলমান যত যা লাগে আর কি সবকিছু বাসায় নিয়ে এসছে। আইনে ওই আবার আমার চিকিৎসা করতেছে, মাথায় তুলা দিয়ে মুছতেছে, রক্ত বন্ধ করে রেখেছে। সবাই বলতেছে ডাক্তারের কাছে নিয়ে, কিন্তু ও তখন ভয় পাচ্ছে যে ডাক্তারের কাছে নিলে তো হয়তো যে কোনো একটা কিছু বলতে পারে, ও আমাকে ডাক্তারের কাছে নিবেই না। নানার জন্য ওইভাবে ওরকম করে আমাকে সুস্থ করে তোলে। আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ আনে, খাওয়ায়, পুরোপুরি সুস্থ করে ভালোভাবে জীবনযাপন শুরু করি ওই দিন থেকেই। তারপর থেকেই মানে আমার জীবনে এমন একটা শিক্ষা হইলো যে আমি আর কোনো ছেলেদের সাথেই কথা বলবো না ওই মার খাওয়ার পর। পরে এইভাবে থাকতে থাকতে প্রায় বছর খানেক হয়ে যায়, প্রায় 2 বছর